গত বছর যেটা হলো যে আমরা যারা একদম রেগুলার ইউজার তাদের কাছে এআই একদম হাতের কাছে চলে আসছে। আমার ৫ জন কনটেন্ট রাইটার আছে। ওরা হয়তো কনটেন্ট জেনারেট করছে। এখন ChatGPT-র মাধ্যমে আমি সেই ভলিউমটা অনেক বেশি বাড়াতে পারছি। ন্যাচারালি প্রতিটা জিনিসেরই লাইফের আসলে মিসইউজ করতে চাইলে করা যাবেই। সো হুম। এটা একদম গিভেন। সো এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই যে মানুষ এটা কেন করতেছে। Facebook চায় ও পুরা জিনিসটাকে ফ্রি কিভাবে দিচ্ছে সবাইকে। ও দিচ্ছে বিকজ ও অ্যাডভার্টাইজিং করতেছে। Canva বা আপনি যেহেতু Photoshop এর উদাহরণ দিলেন বা Canva বা InShot এই টাইপের ভিডিও বা ডিজিটাল ব্যানার মেকিং এর তো আমরা অনেক দিন থেকেই করে আসছি। আমাদের বিভিন্ন প্রমোশনের জন্য বা মজা করে হলেও বেশ কিছু টুলস যেমন এখন এভেইলেবল আছে লাইক ভয়েস ক্লোন এর মতো বা তার ডিপফেক ভিডিও গুলোর মতো। আর আমার কাছে খুব মনে হয় যে বাংলাদেশীদের আমাদের আসলে এটা একটা ন্যাচারাল ট্রেট যে আমরা খুব সার্ভাইভার। যেকোনো সিচুয়েশনে ছেড়ে দেন আমরা আসলে ভিন্নভাবে সার্ভাইভ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রকমারি.com এর নিয়মিত আয়োজন গল্পগ্রাফির নতুন এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে এমন একজন গেস্ট আছেন যিনি বাংলাদেশের একজন অন্যতম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ডিজিটাল মার্কেটিং নিয়ে উনি কাজ করেছেন প্রায় ১৪ বছর। এছাড়াও উনি বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কাজ করেছেন। উনি বিজনেস ডেভেলপমেন্ট, ব্র্যান্ড পজিশনিং নিয়ে কাজ করেছেন। বর্তমানে উনি আছেন আলেফ গ্রুপ, যেটা ফরমালি এসটিটি পুল হিসেবে আমরা জানি, সেটার পার্টনার ডিরেক্টর হিসেবে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের স্পেশাল গেস্ট মুনাফ মুজিব চৌধুরী ভাইয়ের সাথে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। নরমালি আমাদের এই এপিসোডটা হোস্ট করে রাতুল। তো আজকে যখন শুনলাম যে গেস্ট লিস্টে আপনি আছেন, আমি একটা বিশেষ ক্ষমতায় ওকে ঠেলে দিয়ে চলে আসলাম যে আপনার সাথে কথা বলাটাও একটা ডেফিনিটলি একটা ওয়ার্কশপের মতো। অনেক কিছু জানতে থ্যাংক পারবো, ইউ। অনেক কিছু শিখতে পারবো। আ তো ভাইয়া, ১ম এ যদি শুরু করি যে আপনি দীর্ঘদিনের আপনার একটা এক্সপেরিয়েন্স। একটা অনেকদিন আপনি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন। সো বর্তমানের ট্রেন্ড যদি বিবেচনা করি, অনেক বেশি ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ হচ্ছে। এআই টুলস এর একটা অনেক বেশি আধিক্য, বা সবাই এআই হয়তো এক্সপার্টিস গ্রো করছে না, বাট অনেক বেশি বাজ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে। তো ট্রেন্ডটা আসলে কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? আচ্ছা, সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ মানে মোস্ট আমাকে ওয়েলকাম। এখানে করার জন্য। আমি খুব ইন্টারেস্টেড আর আপনাদের এই প্ল্যাটফর্মে অনেক কনভারসেশন হয় which is great. সো আমি যদি ফার্স্টে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর অ্যাপ্রোচে বলি, সো ডিজিটাল মার্কেটিং এর একটা বড় স্ট্রেংথ হচ্ছে ডিজিটাল মার্কেটিং আসলে সবসময় বা ডিজিটাল অ্যাজ অ্যান ইকোসিস্টেম সবসময় নর্মকে চ্যালেঞ্জ করে আগাইতে পারছে। সো হুম, এটা হ্যাজ বিন আ কোর ফর ডিজিটাল। নর্ম চ্যালেঞ্জ মানে কি যে আসলে যখন দিনের শেষে ইন্ডিপেন্ডেন্ট ওয়েবসাইট আসা শুরু করলো বা ধরেন এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম ভিডিও প্ল্যাটফর্ম আসা শুরু করলো বা ইন জেনারেল যখন মানুষ কন্টেন্ট বানানো শুরু করলো যে নিজের পার্সোনাল লাইফ টাইপ বিভিন্ন জিনিসপত্র নিয়ে, তখন যে জিনিসটা বড় ডিসরাপশন হলো সেটা হচ্ছে যে জেনারেল মানুষকে ইনফরমেশন জানাইতে বা আমি কি জানতে চাই জানাইতে আসলে কোনো স্ট্রং মিডিয়া মানে খুব স্ট্রাকচার্ড মিডিয়া হুম, ছাড়াও করা পসিবল। একটা অল্টারনেট মিডিয়া হিসাবে ডিজিটাল দাঁড়ায় গেল। সো ডিজিটালটা দাঁড়ানোর পাশাপাশি যে জিনিসটা হলো সেটা হচ্ছে দেখা গেল যে ডিজিটালকে সাপোর্ট করার জন্য আপনার আসলে অনেক ধরনের অ্যাডিশনাল স্কিল দরকার। সো স্কিলগুলোর মধ্যে কি দরকার ছিল যে ধরেন একটা টাইমে তো মানুষ আসলে হাতে এঁকে পোস্টার বানাতো, বাট সেগুলোর থেকে আসলে বের হয়ে গেল মানুষ ডিজিটালি করা শুরু করলো, হুম। ম্যাস প্রিন্টিং করতে পারে, অনেক কিছু করতে পারে, এগুলো করতে পারে। সো ন্যাচারালি যেটা হলো যে আসলে মানুষ টেকনোলজিকে অ্যাডাপ্ট করলো এবং এই টেকনোলজির সাথে আরো ইন্টিগ্রেটেড হলো। রিসেন্টলি যেটা হয়েছে স্পেশালি গত বছর আই থিংক এই এআই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। অনেক কথাবার্তা। স্পেশালি যেহেতু এই এআই আসলে যদি চিন্তা করি এআই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড, মানে মানুষের চিন্তা তো অনেক আগে থেকে অনেক দূর আগে গেছে, বাট আমি যদি এক্সিকিউশনে বলি এআই আসলে দিয়ে মানে স্পেশালি ধরেন অ্যাডভার্টাইজিং এর মতো একটা জায়গা বা ডিজিটাল মার্কেটিং এর মতো জায়গায় এআই আসলে অনেক আগে থেকেই ব্যবহার হয়। কারণ হচ্ছে একটা যখন ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইকোসিস্টেম তৈরি হয়, ওটার পিছে আসলে অনেক আগে থেকে একটা বেসিক লেভেলে এআই কাজ করে। বা আপনি যদি চিন্তা করেন বিভিন্ন জিনিস যখন সার্চ করা হচ্ছে, ওটার পিছে একটা এআই আসলে কাজ করে। একটা রেকমেন্ডেশন ইঞ্জিন কাজ করে। বা একটা ই-কমার্স চিন্তা করেন যে আপনি একটা জিনিস কিনলেন এরপরে বলল যে এটাও কিনতে পারেন। এগুলো এক্সাক্টলি, হ্যাঁ। সবই আসলে এআই অনেক আগে থেকেই কাজ করে। বাট গত বছর যেটা হলো যে আমরা যারা একদম রেগুলার ইউজার তাদের কাছে এআই একদম হাতের কাছে চলে আসছে যে এমন একটা জিনিস আমাদের কাছে আসলো তাও একদম ফ্রি অফ কস্টে, যেটা হচ্ছে স্পেশালি ধরেন চ্যাট জিপিটি বা ChatGPT, এই হ্যাঁ। টাইপের জিনিসপত্রগুলো, যেটা দিয়ে দেখলো যে যে কেউই আসলে ইউজ করতে পারতেছে। এখান থেকে আসলে সবার তখন চোখে লাগা শুরু করলো যে হ্যাঁ, এটা তো এখন আমার কাছে চলে আসছে,
এটা আগে ছিল যে আমি মুভিতে দেখতাম, তারপরে দেখতাম যে আমি আমার অফিসে একটা জিনিস আছে যেটা ইউজ করতে গেলে দিত। এখন আসলে আমার কিছু লাগে না, আমি নিজে নিজে ইউজ করতে পারতেছি। সো এটার ফার্স্ট লেন্সটা যেটা, অফকোর্স এই জিনিসটা আসার সাথে সাথে একটা কনভারসেশন শুরু হয়েছে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে, ডিজিটাল মার্কেটিং বা এরকম ইন্ডাস্ট্রিতে, যে আমাদের এখন মানে আমরা তো এখন রিডান্ডেন্ট হয়ে যাবো, আমার তো এই জব স্কিলটা দরকার নাই, মানুষের ক্রিয়েটিভিটির চ্যালেঞ্জ হবে, এই হবে ওই হবে, অনেক ধরনের কথাবার্তা আসছে। বাট আপনি এখন চিন্তা করে দেখেন যে আসলে একজন, যখন ফটোশপ টাইপের একটা সফটওয়্যার আসছিল, সেই সফটওয়্যার যে আসলে বিভিন্ন কালার, আপনি যদি একটা কালার হুম, বানাইতে হুম, চান, হুম। তো একটু ডিজিটালি যে কোনো কালার বানাইতে পারেন, রাইট? আপনার জন্য এক্সাক্টলি। ফিজিক্যালি টিউবটা কিনতে হয় না, কিছু করতে হয় না। এখন একজন আর্টিস্ট যদি এটা নিয়ে এখন রেজ করে যে না, কালার ডিজিটাল ইউজ করা যাবে না, কেন? কারণ এটাতে আমার আমার ক্রিয়েটিভিটি তো আমি নিজে মিক্স করে বুঝাই দিই কত দূর হয়, তখন ইটস আ প্রবলেম। তার মানে হচ্ছে এটা অ্যাডাপটিভ হচ্ছে না, আমরা ওইটা অ্যাডাপশনও করতে পারছি না, তখন এরকম একটা চ্যালেঞ্জ হয়। সো এআই রিলেটেড ফার্স্ট যে চিন্তাটা হচ্ছে, এআই কে আসলে চিন্তা করতে হবে যে আমাদের হিউম্যান ক্যাপাবিলিটির একটা এনহ্যান্সমেন্টের জন্য আসলে এআই ইনভেন্ট করা হয়েছে, যেটা আসলে আমাদের স্কিলকে, যেটা আসলে নতুন কিছু না, টেকনোলজি এটাই করে আসতেছে একদম, মানে আদিকাল থেকে এই জিনিসটা। আপনি একটা হাতুড়িও যেটা চিন্তা হুম, করেন হুম, যে হুম। আপনার হাতে না যত জোর, তা হাতুড়ি আসলে তার থেকে বেশি জোর দেয় আপনাকে, বাট আপনি তো হাত দিয়েই তো মারেন বিষয়টা। সো এআই আসলে একদম খুব সিম্পল লেন্সে ফার্স্টে চিন্তা করতে পারাটা খুব দরকার। আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা যখন এআই টিআই নিয়ে আলাপ করি, আমরা খুব কঠিন আলাপে চলে যাই, এটার পিছে অ্যালগরিদম এই থাকবে ওই থাকবে, অনেক কিছু চিন্তা করি, সাথে সাথে মনে হয় যে বাপরে ওখানে কি যেন একটা আছে। সো আই থিঙ্ক ওভারঅল ডিজিটালে এইরকম একটা জায়গা আছে যে একটা জিনিসটাকে খুব সিম্পলিফাই করে চিন্তা করতে পারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেই জায়গাটা মেবি আমাদের অ্যাজ এন ইন্ডাস্ট্রি মানুষজন সবারই একটু কাজ করার জায়গা আছে, জিনিসটাকে একটু সিম্পলিফাই করে চিন্তা করি আগে, লেটস নট গেট স্ট্রাক, মানে স্টাক কিন্তু এইসব জার্গনস গুলা, হুম, হুম। বা এরকম যেটা কনসেপ্ট দেখে ভয় পেয়ে গেলাম কিন্তু সিম্পল অ্যাপ্লিকেশনটা নিয়ে আসলে ক্লিয়ার না। সো সো এখানে আসলে এই মানে সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা কেন আসতে পারে? যেমন আমরা যদি আমাদের আমি যদি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি যে আমি বেসিক্যালি এআইটাকে ইউজ করছি আমাদের ভলিউমটাকে অনেক বেশি বাড়ানোর জন্য। কারেক্ট। সো যেখানে হয়তো আমি আমার ৫ জন কনটেন্ট রাইটার আছে, ওরা হয়তো কনটেন্ট জেনারেট করছে। এখন ChatGPT-র মাধ্যমে আমি সেই ভলিউমটা অনেক বেশি বাড়াতে পারছি। কিন্তু এটার জন্য কিন্তু এমন না যে এই ৫ জনের চাকরি চলে গেছে বা এই ৫ জন অ্যাবসোলিউট হয়ে যাচ্ছে। এরপরে আ Canva বা আপনি যেহেতু Photoshop এর উদাহরণ দিলেন বা Canva বা InShot এই টাইপের ভিডিও বা ডিজিটাল ব্যানার মেকিং এর তো আমরা অনেক দিন থেকেই করে আসছি। হুম হুম। সো এটা কিন্তু আমার টোটাল ভলিউমে আমাকে একটা বড় এনহান্সমেন্ট কারেক্ট। দিচ্ছে। কারেক্ট। তো তাহলে এই যে এটাকে কি আমরা মিসকনসেপশন বলতে পারি? যে মানুষ যেগুলো নিয়ে আলাপ করে নাকি হচ্ছে আসলে নলেজের একটা গ্যাপ? হুম। এইখানে হয় কি, আমাদের সবসময়, স্পেশালি আমি বিজনেসে যেটা হুম, দেখছি অনেকদিন ধরে, সো বিজনেসের জিনিসগুলো হয় কি, দুই ধরনের লেন্স থাকে, একটা হচ্ছে যারা একটা অপারেশন রান করতেছে, আরেকটা হচ্ছে যারা এই অপারেশনটাকে রান করার জন্য ফান্ড করতেছে। সো তার মানে আমি যদি একটা কোম্পানি চিন্তা করি, একটা কোম্পানি চিন্তা করলে সে মানে একটা কোম্পানি অপারেশন চিন্তা করি, দেন আপনার একটা বিজনেস বা মার্কেটিং টিম আছে, আবার একটা ফাইন্যান্স টিম আছে। হুম, সিমিলারলি আমি যদি একটা ওভারঅল কোম্পানি ম্যানেজমেন্ট চিন্তা করি, দেন একটা ম্যানেজমেন্ট টিম আছে, আবার একটা ইনভেস্টর টিম আছে, এরকম আছে। সো হয় কি, সবসময় এই দুইজনের নলেজটা, তো যে যার জায়গায় এক্সপার্টিস থাকবে, বা এই দুইজনের নলেজের একটা সিঙ্ক্রোনাইজেশন দরকার। হুম, এআই নিয়ে ধরেন আপনি যেখানে মেবি, মানে আপনারা হয়তো ওয়ান অফ দোজ, মানে ডেফিনেটলি আপনারা ওয়ান অফ দোজ প্রগ্রেসিভ কোম্পানি যারা বুঝতে পারছেন যে দেখো এটা আসলে ডোন্ট, মানে এটা একদমই এরকম না যে এটা আসছে মানে এখন আমার ৫ জনের জায়গায় আমার এখন একজন মানুষ লাগবে, কপিরাইটার লাগবে, বাকি ৪ জনের চাকরি থেকে বাদ দিয়ে দাও। আপনি বুঝছেন যে হুম, আসলে অপরচুনিটি এইটা না। অপরচুনিটি হচ্ছে আগে আমি ৫ জনকে নিয়ে যে কাজটা করতাম, এখন আমি ওই ৫ জনকে নিয়ে আরো এমন কাজ করতে পারবো, যেটা আসলে আগে আমি করতে পারতেছিলাম না, বিকজ আগে আমি দেখতেছিলাম যে আমার এখানে ২০ জন লাগবে। কিন্তু আমি এখন এই ৫ জনকে দিয়ে পারতেছি। সো আপনি অপরচুনিটিটা বুঝতে পারছেন। আমি সিউর আপনাদের ম্যানেজমেন্ট বলেন, ফাইন্যান্স বলেন, বাট সবাই কম বেশি জায়গাটা ধরে ফেলতে পারছে। হুম, চ্যালেঞ্জটা হচ্ছে অনেক কোম্পানি আছে, অনেক বিজনেসেস আছে, বড় ছোট মিলায়। অনেক ভালো, ভালো কোম্পানি যাদেরকে আমরা অনেক মনে করি যে খুব আইডিয়াল কোম্পানি, হয়তো বাইরে থেকে চিন্তা করে। আবার অনেক কোম্পানি আছে খুব ছোট কোম্পানি বা একদম স্টার্টিং কোম্পানি। তাদের কাছে আবার জিনিসটা এরকম হয়ে গেছে যে আ ও এটা তো তার মানে এখন আমার লোক কম লাগবে। কেন? বিকজ ওই যে কিছু শর্ট টার্ম চিন্তা হচ্ছে যে আরে ফার্স্ট এ তো কস্টটা একটু কমায় ফেলি। ওভারঅল রিসেশন চলতেছে, অনেকটা সবকিছু বাড়তেছে, কস্ট কমাইতে হবে। ইন জেনারেল ম্যাক্সিমাম বাংলাদেশে আমাদের কারেন্ট সিচুয়েশন তো এটা। আমরা সব জায়গায় ভেরি কস্ট কনসিয়াস। হুম, বিকজ আমাদের হেড অফ স্টেট থেকেই আসছে রাইট গত বছর, যে সবাই কিনা কস্ট কনসিয়াস হও, বুঝো কোথায় খরচ করবা না করবা। সো আমরা সবাই কস্ট কনসিয়াস।
এখানে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে যে যখন মানুষ এআইটা চিন্তা করছে আর এআই চলে আসছে তাহলে তো আর এর দরকার নাই। সো একটা ইন্টারনাল টিম বলেন বা আমি যদি একটা এজেন্সি বলি যারা কিনা একটা ক্লায়েন্টকে সাপোর্ট দিচ্ছে এসব ক্রিয়েটিভ জিনিসপত্র নিয়ে, দেখা যাচ্ছে এজেন্সি বলতেছে যেরকম আমি অনেকগুলো ব্রিফও শুনছি যে অনেকে ক্লায়েন্ট এজেন্সিকে ব্রিফ করতেছে যে হচ্ছে এটা তো ওই এআই দিয়েই করবেন তাহলে দেন 5টা অপশন বেশি এরকম আচ্ছা। বিষয়টা। সো এখানে আসলে প্রবলেমটা ন্যাচারালি আমি যদি আমার যদি স্কিল থাকে এইটাই যে আমি তো এটাই লিখতে পারি, দেখি যাদের ম্যানেজমেন্ট বা যারা সিনিয়র জায়গা থেকে বসে আছে যারা জিনিসটার ইকোসিস্টেমটাকে ধরে রাখছে তাদের মধ্যে কনফিউশন দেখলে তখন আমাদের মধ্যে তো কনফিউশন আসবেই। মানে যারা ধরেন আমরা এক্সিকিউট করি, সো তখন যেটা হচ্ছে যে একটাই কনফিউশন আসলে চলতেছে এখন। অফকোর্স থিংস আর গেটিং বেটার, আই ডোন্ট থিঙ্ক, মানে কারণ অনেকে বলছিল যে ও শেষ এখন তো আর নাই, তারপর তো 1 বছর পার হয়ে গেছে চ্যাট জিপিটি আসার, ওদের ওই সাবস্ক্রিপশন ওয়ালা জিনিসও আসছে, তারপর গুগল বার্ড, গুগল শুরু করে দিল, জেমিনাই নিয়ে আসলো। এক্স্যাক্টলি। সো এগুলো তো সবই আসতেছে, বাট মানুষের কি চাকরি চলে যাচ্ছে? না, মানুষ এই কারণে যে চাকরি চলে যাচ্ছে এটা বলাটা ভেরি ডিফিকাল্ট। কারণ এইটা যারা ইউটিলাইজ করতে পারছে তারা আসলে আরো অনেক জিনিসপত্র করতে পারতেছে। যে আপনি এখন একটা এরকম শো করতেছেন, আপনি এখন এরকম একটা সলিউশন ইউজ করে শোটার যে কন্টেন্টগুলো বানাবেন বা রিসার্চ করবেন, আপনি চাইলে এগুলো আরো ইজিলি করতে পারেন, একটু ফাস্টে করতে পারেন। যে আগে যেটা হয়তো বা আপনার 1 সপ্তাহ লাগতো সেটা আপনি 2 দিনে করে ফেলছেন। তার মানে কি আপনি আরো বেশি আউটপুট দিবেন। সো ফোকাসের জায়গাটা আসলে ওইখানে আরকি। এই বিষয়ে জাস্ট লাস্ট একটা অনেক জি। টেকনিক্যাল আলোচনা হচ্ছে, তারপর স্টেই যেমন আমরা আহ, আমাদের বিভিন্ন প্রমোশনের জন্য বা মজা করে হলেও বেশ কিছু টুলস যেমন এখন অ্যাভেলেবেল আছে, লাইক ভয়েস ক্লোনের মতো বা তার ডিপফেক ভিডিও গুলোর মতো, এগুলো হয়তো আমরা ইনফ্যাক্ট কিছু প্রমোশনাল ক্ষেত্রে ইউজ করছি। রিসেন্টলি হয়তো দেখা গেল যে আমরা মানে কনসেন্ট নিয়েই কোনো একজন রাইটারের ভয়েস নিয়ে ক্লোন করে আমরা একটা আমাদের ক্যাম্পেইন রান করেছি। সো এই বিষয়গুলোর তো ডেফিনেটলি ইথিক্যাল এবং আনইথিক্যাল ইউজেস থাকবেই। অনেকেই দেখা যাবে যে তারা তাদের অনেক উল্টাপাল্টা কাজ করার জন্য এই জিনিসগুলো ইউজ করছে। সো এই ওভারঅল মনিটরিং বা ওভারঅল এই জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য, এটাকে একটা স্ট্যান্ডার্ড করার জন্য আসলে আহ, আমাদের দেশে যে মানে ডিজিটাল মার্কেটিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং প্ল্যানার আপনার কি মনে হয় এক্ষেত্রে কি আমাদের কি কোনো ভূমিকা আছে নাকি জিনিসগুলো নিয়ে? আচ্ছা, সো এই জায়গাটা না ২ টা ভাবে চিন্তা করা যেতে পারে। একটা হচ্ছে এটার ইমিডিয়েট ইমপ্যাক্ট আর ইমিডিয়েট যেই হুম, ঝামেলাগুলো হুম, ক্রিয়েট হবে বা হচ্ছে টাইম টু টাইম। ন্যাচারালি প্রতিটা জিনিসেরই লাইফের আসলে মিসইউজ করতে চাইলে করা যাবেই। সো হুম, এটা একদম গিভেন। সো এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই যে মানুষ এটা কেন করতেছে। কারণ এটা মানুষের নেচার। হুম, মানুষ খারাপ কাজ করতে পারলে করবে। এরকম হ্যাঁ, কিছু মানুষ এরকম থাকবে। এটার আরেকটা অ্যাঙ্গেল আছে যে এই টেকনোলজিটা এত পাওয়ারফুল যে এখানে আসলে honestly সবসময় শুধু রেগুলেশন দিয়ে হবে না। এখানে আসলে লং টার্মে আপনার কিছু এথিক্যাল পয়েন্ট অফ ভিউ ডেভেলপমেন্ট লাগবে মানুষের। সেজন্য যেটা হবে যে মানুষ এটা আসলে করবেই না। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি জানেন যে মানুষ হত্যা করা খারাপ। সো আপনি আসলে খামাখা কাউকে হত্যা করবেন না। সো এটা একটা এথিক্যাল জায়গা আমাদের মাইন্ডসেটে ডেভেলপ হয়ে গেছে। আমার কাছে এআই পাওয়ার থাকবে বাট সেটা দিয়ে আসলে আমি ডিপ ফেক করব না। বা আছে না যে সেটা দিয়ে আমি একটা খারাপ কাজ করব না। এটার একটা এথিক্যাল যে মাইন্ডসেটটা ডেভেলপ হবে, এই ডেভেলপমেন্টটা আসলে হতে হবে আমাদের নেক্সট জেনারেশনের জন্য। আর আমাদের জেনারেশনের কাজ হচ্ছে এখানে যত ধরনের প্রবলেম আছে সেগুলোকে আইডেন্টিফাই করা আর ওগুলার মাইন্ডসেটে রাখা যে আইডেন্টিফাই হওয়ার সাথে, সাথে যেন আমরা একটা অ্যাকশন নিয়ে ওটাকে সলভ করতে হবে। আচ্ছা। কারণ honestly কারেন্ট সিচুয়েশনে ডিপ ফেক হবেই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটাই। বা কারেন্টলি দেখা যাবে মানুষ ভয়েস নিয়ে বা কপিরাইট নিয়ে অনেক ঝামেলা হবে। অনেক ঝামেলা হবে, হ্যাঁ। রাইট? কপিরাইট ইজ নাও আ বিগ কনসার্ন যে আসলে এটার কপিরাইট কার? এটা কে করলো না করলো? একটা টেনডেন্সি থাকার বিষয় আছে যে আমরা এখানে একটা ওপেন মাইন্ডসেট থাকবো যে ভাই আ প্রবলেম হইলে উইল ট্রাই টু সলভ ইট। এই জায়গাটা খুব ক্লিয়ার হইতে হবে যে আপনার এটা নিয়ে কেউ কিছু করলো, আমাদের সবার একটা মাইন্ডসেট আছে, আচ্ছা উইল ট্রাই টু ফিগার দিস আউট। আর যখন এটা সলভ করে ফেলছি তখন আসলে রেগুলেশনের মধ্যে এগুলো আমরা টাইম টু টাইম ইনভলভ করা শুরু করব। বাট দ্য বিগার কনভারসেশন ইজ যে এটার পাশাপাশি আসলে নেক্সট জেনারেশন যারা হয়তোবা এখন মানে যে ধরেন জেন আলফা যারা হুম, বা জেন জি তো আসলে এখন অনেক বড় হয়ে যাচ্ছে, বাট হচ্ছে জেন আলফা যারা চিন্তা করি যারা এই যে যাদের বয়স এখন 10, 12, 13, এরা কিন্তু বা জেন কি বলে বেটা বলে যেটারে, যে এটা পরেরটা যেটা পরেরটা আসতেছে যেটা। যে 24, 25-এর দিকে আসবে, এরা কিন্তু জন্মই হবে এআই এর মধ্যেই। সো এরা শুরুই করবে লাইফটা এআই কে অ্যাডপ্ট করে। সো এদের আর এই জেনারেশনগুলো কিন্তু মানে আমার বড় ছেলে মানে ২ ছেলে। সো ২ জনেই যে জেন আলফা, মানে ২ জনেই এই টাইম হুম, লাইনের মধ্যে। সো আমি তো দেখি ওদের লাইফে অলরেডি এআই ইজ আ পার্ট।
সো আমার চিন্তাটা হচ্ছে এরকম, ওদের মানে আমরা যাই করতেছি না কেন, ওদেরকে আসলে ওই এথিক্যাল স্ট্যান্ড পয়েন্টটা ওদের মাইন্ডে এখন যেভাবে করে গ্রো করা পসিবল, সেটা যদি গ্রো করতে পারি, তাহলে এগুলো লং টার্মে আসলে আমরা বেনিফিটটা দেখব। লং টার্ম বলতে এত লং টার্মও না, আসলে আপনি 10 বছর পরেই দেখবেন যে একটা ডিফারেন্স। বাট কারেন্ট সিচুয়েশনটাতে আসলে ফার্স্ট এটা ধরেই নিতে হবে যে আসলে এখানে অনেক ঝামেলা হবে। তারপরের পার্টটা হচ্ছে এটা ওপেন মাইন্ড থাকা, যে ঝামেলাটা হওয়ার সাথে সাথে উইল হ্যাভ টু ট্রাই অ্যান্ড ফিগার আউট টু সলভ। কারণ কারেন্টলি আমাদের কারোর কাছে কোনো হ্যান্ডবুক নাই যে এটা হলে এটা করতে হবে, এটা হলে ওটা করতে হবে। এটার মানে এই ফলটার যে একটা কপিরাইট ইস্যু হয়ে গেল, যে ধরেন কারেন্টলি কি হয়, যে আমরা অনেক সময় অনেক কন্টেন্ট শেয়ার করে ফেলি, যে কন্টেন্টের কিন্তু আমরা অথেন্টিসিটি জানি না। সো আমাদের কি হয়, আমরা একটা জিনিস দেখলাম, আমার কাছে ওই মুহূর্তে দেখে মনে ধরেন আমার স্ট্যান্ডার্ড অফ জাস্টিফাইং যে এই জিনিসটা অথেন্টিক সেটা এক ধরনের। মানে জিনিসটা খুব সিম্পল, একটা খুব লেম উদাহরণ দিই। আমি যদি সারা জীবন 1080p-তে ভিডিও দেখে আসি, আমি যেই মুহূর্তে একটা 360p এর ভিডিও দেখবো, আমার ফার্স্ট টাইম মনে হবে ভিডিওটা ভালো না। বাট আমি যদি সবসময় কন্টেন্টের দিকে আমি তাকাবোই না। হ্যাঁ, কিন্তু আমি যদি সবসময় 480p দেখে আসি, আমি 360 যদি দেখি একটা হুট করে, তখন মানে মানে রেজলিউশন, রাইট? সো আমি তখন দেখলে কিন্তু আমার কাছে এটাকে অতটা খারাপ মনে হবে না। সো তখন হয় কি, এই লেন্সটা চিন্তা করাটা খুব ইম্পর্টেন্ট, যে আসলে আমি যখন খুব প্রিচি একটা কথা বলতেছি যে না, মানুষ কেন এই জিনিসটা করে, সে কেন এটা করলো, বাট আমার পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিভঙ্গিটা আর ওর দৃষ্টিভঙ্গিটা তো সেম হবে, এটা আমি তো একটা অ্যাজাম্পশন করে ফেলছি, এটা তো আসলে হবে, বিষয়টা এরকম না। ধরেন আমি কারেন্টলি কি হয়, আমি কখনোই চেষ্টা করি আর কি, যে আমি যেন কখনো কোনো পাইরেটেড কিছু না দেখি, অনেকদিন ধরে চেষ্টা করি। সেটা নতুন সিনেমা বের হইলে আমি আসলে কখনোই ওই যে ইয়েতে পাওয়া যায় না, যে টরেন্ট বা ওই যে হ্যাঁ এফটিপি এইসব থেকে আসলে দেখি না। আমি ওয়েট করি কই পাওয়া যাবে না পাওয়া যায় এইসব। এটা দেখার আসলে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে ভালো প্রিন্টে দেখবো, ফার্স্ট পয়েন্টটা থাকে আসলে এটা। কারণ আমাকে চলে ভাল লাগে না যে মাঝখান থেকে এটা একটু প্রিন্টে, এটা পিছন দিয়ে একজন কথা বলছে এরকম। বাট এটা তো সবার প্রবলেম না, অনেকেই আছে যে আসলে এটা বদার না, এর ওটা দেখতে পারছে এটাই ভালো। সো হয় কি, এই দৃষ্টিভঙ্গিগুলো একটা এইটা এখন আরো বেশি চিন্তা করার বিষয় আছে, কারণ এআইটা কিভাবে ইন্টারপ্রিট করতে হবে এটা আমরা কেউই জানি না। কে কোন সোশিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে ইন্টারপ্রিট করতেছে, এটার আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই খুবই ডিফিকাল্ট অ্যাট দিস পয়েন্ট। সো একটু কমপ্লেক্স কথাবার্তা বলতেছি, ঠিক আছে। তো হ্যাঁ, আসলেই আমরা বেশ কিছু টুলস এবং টেকনিক্যাল বিষয় নিয়ে আলাপ করছি। এখন তাহলে একটু ভাই আপনার সম্পর্কে একটু যদি শুনি। আপনি মিডিয়া কমিউনিকেশনের উপর পড়াশোনা করেছেন, হার্ভার্ড থেকে ডাটা সায়েন্সের উপর পড়াশোনা করেছেন, বাট ক্যারিয়ারটা হচ্ছে আপনার কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো এই টোটাল একাডেমিক জার্নি প্লাস হচ্ছে এখন কর্পোরেট জার্নি, এইগুলো নিয়ে সংক্ষেপে যদি কিছু বলতেন। আচ্ছা, সো ধরেন আমার বিষয়টা এরকম ছিল, আমি আসলে মোটামুটি ধরেন আমাকে স্কুল লাইফ পর্যন্ত যারা যারা চিনতো তারা সবাই, মানে থাকে না স্কুল লাইফের পরে একটা ব্রেক হয় বা মানুষের সাথে একটু ডিসকানেক্ট হয়, 4-5 বছর পরে মানুষগুলোর সাথে যখন দেখা হলো, তখন সবাই ধরে নিয়েছিলাম আমি ডক্টর হয়ে গেছি। আচ্ছা, কারণ ওই স্কুল লাইফ পর্যন্ত আমার একদম ধ্যান জ্ঞান ছিল যে আমরা ডক্টর হচ্ছি, সো এরকম ছিল বিষয়টা। সো ওই ডক্টর হব চিন্তা করি আসলে এত দূর, এরপরে আমি আমার ও লেভেলস এ লেভেলস ছিল, ওগুলো তো আমি যে সায়েন্স টাইম বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এইসবই ফোকাস ছিল আর কি সবসময়। তো পরে ফর সাম রিজন, অনেক খুব আজব রিজন আর কি, যে আই ডিসাইডেড যে না, আমি আসলে মেডিকেল পার্সু করবো না, উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে আমি প্রবলি জার্নালিজম পড়বো। আমি খুব জার্নালিজম নিয়ে খুব ইন্টারেস্ট থাকলাম ওই টাইমে, আমি কিছু ব্লগিং টগিং স্টার্ট করলাম, তারপরে আপনার ওই কিছু এনজিওর সাথে কিছু কাজকর্ম হালকা পাতলা, যে মানে স্টুডেন্টরা যেসব করে ওইসব জিনিসপত্র। এটা কত সাল আমি যদি এইটা অ্যারাউন্ড হচ্ছে 2006-07 এর দিকে। হ্যাঁ, সো তারপরে যেটা হলো যে হচ্ছে ওখান থেকে আসলে আমি তারপরে ওইখানে পড়তে পড়তে আবার আমি দেখলাম যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন সম্পর্কে পড়া শুরু করলাম, বিকজ মিডিয়া কমিউনিকেশনের পার্ট এগুলো সব ছিল আর কি। সো ওগুলা নিয়ে বেশ ইন্টারেস্টিং লাগলো। আর হচ্ছে আমার ওই বিবিএ স্কুল যেটা ছিল, মানে ওই যে বিজনেস স্কুল যেটা ছিল, ওখানে অনেক বন্ধু ছিল, এই জন্য মার্কেটিং নিলাম হচ্ছে মাইনার হিসাবে। আচ্ছা, যে বন্ধুদের সাথে একটু আড্ডা আড্ডা হবে, ক্লাস টাস হবে, ওইসব কারণে সো মার্কেটিং মাইনার নিলাম, এটা নিলাম নিয়ে আসলে পরে হচ্ছে মানে ইনফ্যাক্ট ওই মার্কেটিং মাইনার নেওয়ার জন্য যেটা হচ্ছে, আমার অনেক কোর্স করা লাগছে বন্ধুদের সাথে ক্লাস করার জন্য, যেটা মানে মানে ধরেন ম্যাথসের কিছু কোর্স করা লাগছে বিজনেসের, যেগুলো আসলে মিডিয়া কমিউনিকেশনে যারা ঢুকে ওরা ঢুকেই ওইসব কোর্স করবে না জন্য, কারণ হচ্ছে যে অঙ্ক তো কঠিন, আমি বন্ধুদের সাথে করার জন্য এসব করলাম। তো পরে যেটা হলো যে হচ্ছে মিডিয়া কমিউনিকেশন পড়লাম, বাট অনেস্টলি ওইখানেও একটা হতাশা হয়েছিল। বাই দ্য এন্ড
আমি দেখলাম যে আসলে অনেস্টলি আমি জানি না, আমার ইউনিভার্সিটির লোকজন দেখলাম আমার উপর রাগ করবে, কিন্তু হচ্ছে আমার বাই অ্যান্ড শুধু আমার ইউনিভার্সিটি না, আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি সেটার কথা বলছি না। আই থিঙ্ক ইউনিভার্সিটি ওয়াজ দ্য মোস্ট, মানে আমার লাইফে ইউনিভার্সিটি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টাইম ছিল, বিকজ ওইখানে আমি মানে আছে না যে চোখ খুলে যাওয়ার একটা বিষয়, ওরকম একটা Exactly, টাইম হ্যাঁ। স্পেন্ড করছি। মানে অ্যান্ড আই লাভ গোয়িং থ্রু আপনার ওই যে অনেক বাংলাদেশের হিস্ট্রি রিলেটেড ক্লাস থাকতো, অনেক কিছু থাকতো, আর্ট অ্যান্ড ক্রাফট হাব যেটা, অনেক কিছু ক্লাস থাকতো। সো ওইসব জায়গাতে আমার খুব এনজয় করছি। ফিল্ম অ্যাপ্রিসিয়েশন ক্লাস ছিল, আচ্ছা। আই লাভ ওইসব, যেখানে সিনেমা দেখা গেছে ক্লাসের মধ্যে অ্যান্ড দেন সবাই মিলে আলাপ করতেছে যে ফিল্ম নিয়ে। সো বাট বাই দ্য এন্ড অফ ইট আই রিয়েলাইজড যে আসলে ইউনিভার্সিটির যেই পড়াশোনার একটা বড় ল্যাকিং আছে আমাদের, সেটা হচ্ছে রিসার্চ। আমি যে মানে যেই ফিল্ডেই পড়েন না কেন, রিসার্চ না থাকলে আসলে আলটিমেটলি দের ইজ নট, মানে আমি কি করবো, আমি আসলে বই পড়তেছি, বাট তারপরে বই পড়লাম, পরীক্ষা দিলাম, কিছু গ্রেড পেলাম, চলে আসলাম, বাট খুব ভালো রিসার্চ করার আসলে সুযোগ নাই এখানে। সো বাই দ্যাট টাইম আই রিয়েলাইজ যে আমি আসলে খুব ভালো রিসার্চ আসলে যদি না করতে পারি, তাহলে আসলে একাডেমিক লাইনে গ্রো করে খুব একটা লাভ নাই। সো আমি একাডেমিক লাইন টাইন থেকে সরে টরে এনজিও টেনজিও, ওই টাইমে কিছু পার্সোনাল কারণ ছিল যেন চাকরি বাকরি করা দরকার ছিল। সো চাকরি বাকরি যেহেতু করা দরকার ছিল, পরে রিয়েলাইজ করলাম যে মাস্টার্স না করলে ডেভেলপমেন্ট সেক্টরে আসলে খুব একটা গ্রো করতে পারবো না। আমার ওই মুহূর্তে মাস্টার্স করার মতো মানে আমি টাইমটা অ্যাফোর্ড করতে পারি নাই। সো পরে আর কি ভাবলাম কি করা যায়, পরে দেখলাম যে সহজ একটা বুদ্ধি হচ্ছে অ্যাডভার্টাইজিং এ ঢোকা। কারণ অ্যাডভার্টাইজিং তখন আমার কিছু বন্ধু বান্ধব হয়ে গেছে, বিকজ আমরা তো ওই মানে মিডিয়া কমিউনিকেশনে কাজ করতে, তো ওরকম কিছু পরিচিত ছিল। আচ্ছা, এটা এটা তাহলে 2010-12 হ্যাঁ, এরকম দিকে। এরকম মানে 9-10 এরকম 9-10, টাইমে আর আচ্ছা। কি। সো ওই টাইমে হচ্ছে এরকম ইয়ে করলাম যে ওই টাইমে তারপরে শুরু করলাম হচ্ছে। আর ওই টাইমে আসলে ওই টাইমে প্যারালালি একটা কাজ হয়েছে আমার, সেটা হচ্ছে আমি 9 এর দিকে আমি ইউনিভার্সিটির পাশাপাশি সারা রাত হচ্ছে আপনার ইয়ে করতাম, একটা আমেরিকান কল সেন্টার ছিল। আচ্ছা। সো তখন ছিল যে অনেক, আমি জানি না এখন, ওয়ান সেকেন্ড, আমি জানি না এখন কি সিচুয়েশন, বাট তখন যেটা ছিল যে অনেকগুলা ওই ওই যে আউটসোর্সিং এর কাজ আসতো, সেখান থেকে আমেরিকানের একটা কোম্পানি এখান থেকে হচ্ছে একটা মানে একটা কল সেন্টার টাইপের হুম, হুম, অফিস হুম। বানাইতো। সো টেলিসেলস থাকতো। তো আমি ওই টাইমে দেখা যেত ওই সারা রাত হচ্ছে ওই অফিস করতাম, ওই টেলিসেলস কাজ করতাম, আমেরিকাতে কানাডাতে ফোন দিয়ে টোন দিয়ে কি লোন টোন গ্যাসের পাইপ বেচতাম, এসব জিনিসপত্র করতাম, আর হচ্ছে ওয়েবসাইট সেল করতাম। সো ওইখান থেকে যেটা হয়েছে যে আমি আসলে এই যে এই ডিজিটাল মার্কেটিং বলেন, টেকনোলজি, কারণ ওই টাইমে ওয়েবসাইট পেজ করতাম আমরা, ধরেন বিভিন্ন কাইরোপ্র্যাক্টর, ডেন্টিস্ট ওয়াও! এদেরকে। হুম। সো ওই টাইমে একটা বড় রকম, তারপর ওই টাইমে এসইওর কাজ হতো আমাদের টিমের। সো বিভিন্ন কোম্পানিকে ফোন দিয়ে বলা হতো যে ওদের সাথে লিঙ্ক বিল্ড টিল করে। সো ওখানে আমার একটা ডিজিটালের একটা এক্সপোজার হয়। ওই ডিজিটালের ৯-১০ এর যে এক্সপোজারটা হয়, ওই এক্সপোজারটা আসলে আমাকে খুব কাজে দিছিল, বিকজ আমার কাছে মনে হয়েছিল যে দিস ইজ ওয়্যার দ্য মানে মানে ওয়ার্ল্ড আসলে এইদিকে যাচ্ছে। বাট তারপরে মানে ইউনিভার্সিটি শেষ করে আসলে কিছু চাকরি বাকরি করা লাগে ইনকামের জন্য মেইনলি। তখন আসলে অ্যাডভার্টাইজিং এ ঢুকি, বাট তখন ইট ওয়াজ লাইক মেইন স্ট্রিম অ্যাডভার্টাইজিং, যেভাবে করে হয় যে অ্যাডভার্টাইজিং এজেন্সি প্রেস অ্যাড বানাচ্ছে বা টিভিসি করতেছে বা বা এই যে আছে না যে হুম, হুম, অ্যাক্টিভেশন হুম। করতেছে হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। জায়গায়, ইভেন্ট করতেছে, এরকম জিনিসপত্র করতাম। তারপরে সেখান থেকে আমি হচ্ছে একটা ওই যে ইয়ে ছিল, ওয়্যারলেস ইন্টারনেটের কোম্পানি ছিল, কিউবি। সো কিউবি, হ্যাঁ। কিউবিতে আমি মুভ তখন করি কিউবি, তখন। বাংলাল্যান্ড হ্যাঁ, ২ টা তখন কিউবি ২ টা বাংলা কোম্পানি লাইন ছিল। ছিল। সো হ্যাঁ। তখন কিউবি ছিল আর বাংলা ছিল হ্যাঁ, যে ফাস্টেস্ট মোবাইল ফাস্টেস্ট ইন্টারনেট, মোবাইল, এসব হ্যাঁ। জিনিসপত্র ছিল। সো আমি ওইখানে ঢুকি, ওইখান থেকে আসলে আমরা ডিজিটাল, ওখানে আমি ব্র্যান্ড ট্যান্ডে কাজ করতাম, বাট ওখান থেকে আসলে আমরা আস্তে আস্তে ডিজিটালে অনেক কাজ করা শুরু করি। সেখান থেকে আমি আবার ইয়েতে যাই, সেখান থেকে হচ্ছে আরেকটা কোম্পানি ছিল আপনার এখানেই .com, সেল হ্যাঁ। বাজার এখানেই .com। সো যেটা হচ্ছে আপনার টেলিনর, আরো কিছু ইউরোপিয়ান কিছু ইয়ে ছিল, ইনভেস্টর ছিল, তাদের ইনভেস্টমেন্ট হ্যাঁ, ছিল। বেসিক্যালি যে বিক্রয়ের রাইজটার পরেই তো কারেক্ট। সেলবাজার রিব্র্যান্ড করলো আবার হ্যাঁ, হ্যাঁ, এখানে। হ্যাঁ। সো ওই কোম্পানিতে যেটা হয় যে ওইখানে আসলে আমি, যেহেতু ওরা ইউরোপিয়ান ম্যানেজমেন্টের ডাইরেক্টলি আন্ডারে ছিল, সো তখন দেখা যায় আমি অনেক অ্যাডভান্স লেভেলে ডিজিটাল টুলস বা এই যে ধরেন মোবাইল অ্যানালিটিক্স নিয়ে যে এখন কাজকর্ম হয়। আচ্ছা, হ্যাঁ। একটু ইন্টারাপ্ট করি জি। ভাই। ওখানে আপনি কি হিসেবে ঢুকেছিলেন? সো মানে ওইখানে আমি ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল, ওইখানে আমি বিজনেস ডেভেলপমেন্টে ঢুকি। ওকে। সো বিজনেস ডেভেলপমেন্ট এন্ড পার্টনারশিপ। সো বিজনেস ডেভেলপমেন্ট পার্টনারশিপের মধ্যে আমার দুইটা মেইন পোর্টফোলিও ছিল। হুম। একটা ছিল আমাদের যে মোবাইল অ্যাপটা, সো অ্যাপে ট্রাফিক নিয়ে আসা ছিল আমার একটা পার্ট, কারণ আমাদের বিজনেসই ছিল হচ্ছে যে কিভাবে করে অ্যাপে বা ওই যে অ্যাপ বা ওয়েবসাইটে গিয়েটা আসে। আর ছিল হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপটা এরকম ছিল যে যে কোনো ধরনের পার্টনারশিপ হতে পারে,
ফর গেটিং ট্রাফিক। সো দেখা গেল যে কিছু টেলকোদের সাথে আমাদের পার্টনারশিপ থাকতো, অপেরার সাথে পার্টনারশিপ ছিল, এরকম অনেক ধরনের। সো যেহেতু ইটস ডিজিটাল প্ল্যাটফর্ম, পার্টনারশিপগুলো খুব ডিজিটাল সেন্ট্রিক হতো। ওকে। সো আমি এই দুইটা জিনিস আর কি মেইনলি দেখতাম ওইখানে। সো এই দুইটা জিনিস দেখতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই যে 1 সেকেন্ড ধরেন মোবাইল অ্যানালিটিক্স নিয়ে এখন অনেক আলাপ হয়, বাট আমি ওইগুলোর এক্সপোজার তখন ওই 15-16 এর দিকে করতে পারি আর কি। Okay. সো ওইখান থেকে আই থিঙ্ক আমার আরো অনেক ইন্টারেস্ট বাড়ে, এক্সপোজারও হয়, আমিও বুঝি। সো ওখান থেকে আমি তারপর ওইখানে থাকতেই ধরেন ওই যে কিছু সুযোগ হয় যে আমাদের গ্রুপের কিছু থাকে না যে বিদেশি কোম্পানিগুলো সব মার্কেট একসাথে, সব কান্ট্রি একসাথে মিলে কিছু মানে সেশন করে, সেমিনার করে। সো ওখান থেকে আমার কিছু সুযোগ হয় যে আমি এই আশেপাশে কিছু দেশে যে বাংলাদেশকে মানে বাংলাদেশকে Represent বলতে করা, হ্যাঁ। আমাদের কোম্পানিটাকে Company রিপ্রেজেন্ট কে। করে যে এই প্রজেক্টটা চালাচ্ছি, এরকম কিছু জিনিসপত্র প্রেজেন্ট করার সুযোগ হয়। সো ওইসব জায়গাতে হয় যে ওই অন্য কোম্পানিরা কি করতেছে ওইটারও কিছু আইডিয়া পাওয়া নেটওয়ার্কিংটাও যায়, খুব ভালো হয়, নেটওয়ার্কিংটা হ্যাঁ। ভালো হয়। নেটওয়ার্কিং এর পাশাপাশি আরেকটা যেটা হয় যে আমার কাছে ওইসব টাইম থেকে স্পেশালি 16 থেকে মনে হওয়া শুরু করলো যে আসলে আম, ওরা আমরা তো ওদের থেকে কম পারি না। আগ পর্যন্ত মনে হতো বিদেশিরা মানে অনেক কিছু অনেক কিছু পারে। জানে, হ্যাঁ। তখন মনে হয় আসলে আরে, কারণ ওরা যেটা প্রেজেন্ট করতেছে আমি প্রেজেন্ট করতেছি, মানে আমার মনে হচ্ছে আমি যেটা ফার্স্ট যাই ওখানে আমাদের প্রজেক্টটা সব থেকে মানে গড দ্য হাইয়েস্ট কোয়েশ্চেনস এন্ড খুব ইন্টারেস্ট ছিল সবার। আমাদের ওই সেশনের পরে যে ডিনার টিনার হচ্ছিল সবাই এটা নিয়ে জিজ্ঞেস করছো কেমন করতেছো, কি করতেছো। তার হচ্ছে মনে হয় আরে আমরা তো অনেক পারি, এদের তো অন্যরা তো সবাই মানে বিদেশি মানেই বেশি পারে, আমরা একটু কম পারি, গল্পটা এরকম না, আমাদেরটাই তো মানুষ শুনতে চাচ্ছে। সো এগুলো হলো। এটার পরে আসলে আমি এশিয়াটিকে থাকি কিছুদিন, মাঝখানে অ্যাডপ্লে নামে একটা কোম্পানিতে কিছুদিন থাকি। এগুলো সবই একদম ডিজিটাল স্পিয়ার, যেটা ছিল Okay. অ্যাড নেটওয়ার্ক, অ্যাডপ্লে, এশিয়াটিক ডিজিটালে আমি মানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বিজনেস এইসব জিনিসপত্র দেখতাম। তো সবই ডিজিটাল স্কোপে। বাট ওই এখানে এরকম যখন বন্ধ হয় ওইটার পরে আমার একটা গ্যাপ মনে হচ্ছিল, বিকজ এখানে এরকম আমরা অনেক অ্যাডভান্স কাজ করতেছিলাম। চ্যালেঞ্জ হচ্ছিল যে আমি তারপরে ওইটার পরে যখন অন্য যেখানে যাচ্ছি আমি ওই লেভেলে অ্যাডভান্স কাজ দেখতেছি না, বা অ্যাডভান্স না হইলেও ওই লেভেলে ফান্ডিং দেখতেছি না, যেখানে কোম্পানি ম্যানেজমেন্ট ফান্ড করতেছে যে অনেক বড় কিছু বা অনেক অ্যাডভান্স কাজ করার জন্য, স্পেশালি টেকনোলজি ডিজিটাল রিলেটেড। সেখান থেকে আমি হচ্ছে, তো পরে আমি মুভ করি হচ্ছে আপনার আজিয়াটা গ্রুপে, মানে রবির যে মাদার কোম্পানি। সো ওদের একটা ডেটা অ্যানালিটিক্স রিলেটেড মার্কেটিং কোম্পানি ছিল, এডিএ, এখনো আছে এখন ওখানে। আছে, হ্যাঁ। সো আমি ওইখানে মুভ করি অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসাবে। সো ওইখানটা আমি গত গত 4-5 বছর এখানে ছিলাম, তারপরে এখানে আসি। সো ওই টাইমটা তো খুব ইন্টারেস্টিং ছিল, বিকজ ওইখানেও আমরা দেখা যায় যে প্রায় 10-11টা দেশের মাঝখানে উই ওয়ার রিপ্রেজেন্টিং বাংলাদেশ। অনেক লেটেস্ট জিনিসপত্র ইন্ট্রোডিউস করা হয়। ইনফ্যাক্ট ওই টাইমে আমরা বাংলাদেশে নিয়ে আসি মানে যে এই ডেটা অ্যানালিটিক্স এর ইম্পর্টেন্স, আমি ওই টাইমে হার্ভার্ডে কোর্স করি। ওইসব ইন্টারেস্ট থেকে, যে নট বিকজ অফ বিকামিং অ্যান ডেটা অ্যানালিস্ট, দ্য আইডিয়া ওয়াজ আমি যে আসলে এই ওয়ার্ল্ডটারে বুঝবো। ট্রেন্ড কি হচ্ছে। তো সেখান থেকে আই থট যে মানে যেহেতু একটা সুযোগ পেলাম, মনে হলো যে লেটস ট্রাই টু গেট ইট ফ্রম এমন একটা জায়গা থেকে, অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেলে লার্নিং করি, যেটা আসলে একটা ভালো, মানে আমারও যেন মনে হয় যে আমার এই নলেজটা আসলে একদম মানে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড টাইপ একটা জিনিস। আমি আসলে এখন একটা অ্যাটলিস্ট বেসিক তো বুঝি যে আসলে ডেটা অ্যানালিটিক্স দিয়ে কি করা পসিবল, ডেটা সায়েন্স দিয়ে কি করা পসিবল। সো ওইখানে একটা বড় টাইম গেল। ওইখানে আই থিঙ্ক অনেক টেকনোলজি টুলস গ্লোবালি কি চলতেছে না চলতেছে, ওখানে আমরা অনেক সেশন, অনেক বিভিন্ন মার্কেটের সাথে কাজ করি, অ্যাডভান্স মার্কেট, আমাদের থেকে এসব মার্কেট পিছায় আছে এরকম মার্কেট। ওখানে থাকা অবস্থায় বাংলাদেশ নেপালের বিজনেসটাও দেখলাম। সো নেপালে আমার বেশ কিছু ওটা নিয়ে যাতায়াত করা হয়। তারপরে তো ওখান থেকে আসলাম হচ্ছে এই আপনার আলেপ। আলেফ। সো বেসিক্যালি হচ্ছে মেটার বিজনেসটা দেখি আমি বাংলাদেশে। সো মেটার বিজনেস তো ইটস মেটা অ্যাডভার্টাইজিং। সো এখানে রিলেটেড অনেক জিনিসপত্র আছে, সেইসব জিনিসপত্র দেখতেছি আর কি। এই আর কি মানে কাইন্ড অফ দ্য জার্নি ইজ লাইক দ্যাট। গ্রেট। ভাইয়া, আপনার তো উদ্যোক্তা জীবনটাও বেশ সাকসেসফুল বলবো। মানে অনেক অল্প সময়ের মধ্যে আপনি অলরেডি 2022 সালে সোশ্যাল ইনোভেশনে অ্যাওয়ার্ড পেয়েছেন আপনার একসাথে ফাউন্ডেশন নিয়ে। সো এই ফাউন্ডেশনের অ্যাক্টিভিটি, তারপরে এই যে অ্যাওয়ার্ডের যে পটভূমি, এই জিনিসগুলো নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, সো সো এই ফার্স্ট একটা জিনিস বলি যে ধরেন আমি একটা টাইম ছিল যখন আসলে আমি শুধু যেই চাকরি করতাম ওই চাকরি বাদ দিয়ে ডানে বামে আর কিছু তাকাতাম না। আচ্ছা। আমার সকাল শুরু হতো, অফিসে যেতাম, ফ্যামিলিকে আসলে হার্ডলি টাইম দেওয়া হতো, দেখা যেত যে কাজ করতেছে। মানে আমার মনে আছে যে মানে আমার ওয়াইফ হচ্ছে
মানে আমরা মানে ওর আবার কিছু ওই যে ডায়েরি লেখার অভ্যাস আছে খুব আচ্ছা। সুন্দর করে টাইম টু টাইম, মানে এমন না যে অনেক বড় বড় ডায়েরি না, লিখে, এটা টাইম টু টাইম কিছু জার্নাল মেমোরি লেখা লেখেন, রাখে, হ্যাঁ। জার্নাল টাইপ। তো আমরা দেখলাম যে কোনো একটা টাইমে এরকম মানে ও ডায়েরিটা লিখছে আমাদের বড় ছেলেটাকে, সো ছোটটা তখনও হয়নি, তখন তো আমরা অনেক ইয়ে, সো মানে বড়টা তখন অনেক ছোট, আগে 1-2 বছর হবে, তো ওকে উদ্দেশ্য করে একটা ডায়েরি লেখা। তো ডায়েরিতে লেখা এরকম যে হচ্ছে আজকে আহ, মানে ওর বাচ্চাটা হচ্ছে ও আজকে অনেক খুশি, কারণ আজকে শুক্রবারে ওর বাবা বাসায় আছে। So আমার সিচুয়েশনটা এরকম ছিল, আচ্ছা। যেহেতু আমি তখন ওই টাইমে অনেক ওই অফিস রিলেটেড যা আছে সবকিছুতে ইনভলভ ছিলাম। তো আর মার্কেটিং এ যেটা হয় যে দেখা যায় ইভেন্ট জিনিসপত্র আসলে হয় শুক্র শুক্র শনিবার। শনিবারই হবে, হ্যাঁ। তো দেখা যায় 5 দিন অফিস হতো, আবার শুক্রবারে হচ্ছে এটা। সো ম্যাক্সিমাম শুক্রবারে দেখা যেত কিছু না কিছু আছে। সো আমার জন্য ওই টাইমে লাইফটা এরকম ছিল যে শুক্রবারে বাসায় থাকা ওয়াজ সামথিং যেটা ডায়েরিতে লেখার মধ্যে আছে, শুক্রবারে বাসায় আছে। সো ওই টাইমটা আলহামদুলিল্লাহ পার করার পরে আসলে একটা টাইমে স্টার্টেড রিয়েলাইজিং যে আসলে আহ, আমি আসলে কি করতে চাই। সো হচ্ছে আমি কি, সো ন্যাচারালি অনেক এরকম ছিল যে আসলে বিদেশে চলে যাও, আমাদের জেনারেশনের সবাই তো আসলে বিদেশেই চলে যাওয়ার চেষ্টা করতেছে। সো আমার আসলে বিদেশ চলে যাওয়ার তো ইন্টারেস্ট খুবই নাই বললেই চলে, খুবই কম। কিন্তু হচ্ছে আমার আসলে বিজনেস করার ইন্টারেস্ট ছিল অনেক আগে থেকে। ইনফ্যাক্ট আমি যে আপনাদেরকে বললাম না যে আমরা ওই যে একটা কল সেন্টারে কাজ করতাম, সো আমার আসলে ফার্স্ট বিজনেস ছিল, ইটস আ ফেইল বিজনেস ছিল। সেটা হচ্ছে যে আমরা আসলে ওই কল সেন্টারে চাকরি সেরে আমরা নিজেরা 3 জন বন্ধু মিলে একটা কল সেন্টার দিই। আচ্ছা। কল সেন্টারটা দেই কিভাবে, যে ওই আমরা ওখানে যাদের সাথে কাজ করতাম, সো তাদের সাথে আমাদের খুব ভালো একটা র্যাপো বিল্ড হয়ে গেছিল আর কি। সো সেখানে যেটা হলো যে আমরা পরে নিজের একটা কল সেন্টার দিয়ে এইখান থেকে বসে আমরা আসলে আমেরিকাতে চিনি না জানি না এরকম মানুষজনকে ফোন দিয়ে আমরা কিছু কাজ জোগাড় করে ফেলছিলাম। আচ্ছা। সেটা ছিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, সেটা ছিল কিছু টেলিসেলস টাইপের কাজ। যেরকম একটা ছিল হচ্ছে আপনার কি বলে ওইখানে তো ওই যে শীতে ওখানে তো আপনার ইয়ে ছিল ওই যে কি বলে আপনার ওই গ্যাস লাইন তো প্রাইভেট কোম্পানিরা হুম, দেয়। হুম। সো আমরা এরকম কিছু একটা প্রজেক্ট পাই যেখানে হচ্ছে ওই আমেরিকাতে ক্লায়েন্টদেরকে ফোন দিয়ে একটা গ্যাস কোম্পানি আছে তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট সেট করে দিতে হবে। আচ্ছা। আর প্রতিটা অ্যাপয়েন্টমেন্ট যদি সাকসেসফুলি সেট হয়, শুধু ওর কিনতে হবে না, ও যদি সাকসেসফুলি জাস্ট মানে ওদের মানে আমরা শিডিউলটা সেট বুক করে হয়, দিব, হ্যাঁ। সেগুলো বুক হয়ে যায়, তাইলে আমরা প্রতিটার জন্য মনে হয় $300 না $400 করে পাবো ওয়াও! এরকম। ওই বিশাল সময় অ্যামাউন্ট। বিশাল আমরা তো বিশাল মানে অ্যামাউন্ট। তখন তো মানে মানে তখন তো লাইক ওই চিন্তা করে চিন্তা করছি যে এখন তো সেট লাইফ, আমরা তো ব্যবসায় করতেছি, সেরকম ছিল বিষয়টা। সো ওই টাইমে যেটা হয় যে আপনাদের খেয়াল আছে নাকি, ওই টাইমে আপনার বাংলাদেশের ইন্টারনেট অবস্থা কিন্তু এত ভালো ছিল না। তখন এই ভালো স্টেবল ইন্টারনেট যেগুলা যেগুলা দিয়ে আর কি ওই যে স্কাইপ টাইপ দিয়ে ভালো করে কল করা যায়, কারণ আমরা তো হুম, সাবস্ক্রিপশন হুম, ওয়ালা হুম। স্কাইপের অ্যাকাউন্ট নিতাম, বা কিছু কলিং সফটওয়্যার থাকতো, ওগুলো সব সাবস্ক্রিপশন ওয়ালা থাকতো। সো ওখানে আবার ওই আপ লিঙ্ক ডাউন লিঙ্ক হবে, যেগুলো সব মানে খুব স্ট্রং ইন্টারনেট হুম, দরকার হুম, ছিল, হুম। স্টেবল ইন্টারনেট দরকার ছিল। তখন আমার খেয়াল আছে আমরা হচ্ছে 5 MB একটা আপ ডাউন মানে ডেডিকেটেড লাইন নিয়েছিলাম, আচ্ছা। যেটার মনে হয় দাম ছিল 25 না 30 হাজার টাকা মাসে। এত বিল ছিল যে এখন তো চিন্তাই করা যায় না। এখন যদি কেউ বলি যে 30,000 টাকা দিয়ে হ্যাঁ। আমরা 5 MB মাত্র একটা লাইন নিচ্ছি। সো আমরা তখন ওরকম কিছু লাইন নেই, লাইনে বিজনেস স্টার্ট করি। সো পরে যেটা হয় যে ওই টাইমে ওই কি আপনার ইয়ে সাবমেরিন কেবল কাটাটা পরে এরকম খুবই একটা ট্র্যাজিক সিচুয়েশন ছিল যে আমরা হচ্ছে প্রজেক্টটা পেলাম, 1 সপ্তাহ কাজ করলাম, মনে হয় 2 দিনটা অ্যাপয়েন্টমেন্ট সেট করলাম 1 সপ্তাহে। সো মানে 1 সপ্তাহে ধরেন $1,000 ইনকাম হুম, করে হুম, ফেলছে, হুম, আমরা হুম। তো খুশিতে শেষ। পরের সপ্তাহে ওই ইয়ে হইলো, সাবমেরিন কেবল না কি যেন একটা কাট হইলো। এরপরে হলো যে প্রায় অনেকদিন মানে অনেকদিন 1-2 সপ্তাহ বা কিছু একটা এরকম ছিল যে ইন্টারনেট ব্যান্ডউইথ ছিল না, আমরা কলই করতে পারছি না। আমরা ওই 1 সপ্তাহে কাজ পেয়ে নেক্সট 2 সপ্তাহে প্রজেক্টটা হারিয়ে ফেললাম। এই যে প্রজেক্টটা হারালাম, আর প্রজেক্টটা পেতে ধরেন আমাদের 6 মাস টাইম লাগছে। হুম। এর মাঝখানে আমাদের যা নিজের, আর আমাদের তো কোনো ফান্ড ছিল না, নিজেরাই ধরেন ওই টুকটাক করে যা করা। পরে আমরা সবাই মিলে রিয়েলাইজ করলাম যে না, এইটা আমরা 1 বছর ট্রাই করলাম। সো 1 বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যেটা হলো, আমরা সবকিছু লাস্টে বিক্রি করে দিলাম। বিক্রি করে দেখলাম যে না, আমাদের লস হয় নাই, কিন্তু আমাদের কোনো লাভই হয় নাই, বা এরকম $500 লাভ হয়েছে। আমরা একটা হিসাব করেছিলাম যে $433 লাভ হয়েছে, এরকম কি যেন একটা হয়েছিল। বাট ওইটা ওয়াজ মাই ফার্স্ট অন্টারপ্রেনারিয়াল মানে ফর্মাল অন্টারপ্রেনারিয়াল এক্সপিরিয়েন্স। ওখান থেকে আমি চিন্তা করলাম যে না, আমার আসলে এই মানে আমার আসলে অন্য কিছু করা দরকার, মানে হুম, চাকরি হুম। বাকরিও মানে কিছু একটা করা দরকার যেখান থেকে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করব। কারণ আমরা জাস্ট একটা জিনিসের উপর ব্যাংক করছিলাম, যে হচ্ছে কি যে এইটা ওয়ার্কআউট করলেই আমরা তো অনেক টাকা, এটা ওয়ার্কআউট করে যে এরকম একটা ঘটনা ঘটবে এটা তো আমরা জানতাম না। সো আমার এন্টারপ্রেনারিয়াল ফার্স্ট ইন্টারপ্রিটেশন এরকম যে আসলে
এন্টারপ্রেনার হওয়ার সবথেকে বড় বিষয় হচ্ছে দের ইজ নো সার্টেনটি। সো কনস্ট্যান্টলি একটা মাইন্ডসেট দরকার যে আসলে এটা না কাজ করলে আরটা কি করব, এরকম। প্ল্যান বি, সি, ডি হ্যাঁ, সবকিছু এরকম রেডি মানে রাখা। সবসময় হ্যাঁ। এটার দরকার। ডাজন্ট ম্যাটার ওই মুহূর্তে আমার কত ভালো অবস্থা। তো সো ওইটা ছিল অ্যারাউন্ড 2000 মনে হয় 9 এর শেষ বা এরকম কিছু একটা হবে আরকি, বা আচ্ছা। 9-10 কোনো একটা টাইম হবে, ঠিক এক্সাক্ট এটা মনে হচ্ছে না। সো এরপরে প্রায় অ্যারাউন্ড 10 বছর পরে আই স্টার্টেড এগেইন। বাট এইবার যখন আমি জিনিসটাকে শুরু করলাম, তখন আসলে আমার চিন্তাটা এরকম ছিল না যে আচ্ছা একটা বিজনেস করে ইনকাম করবো, এরকম না। অফকোর্স ইনকাম তো হবে, এটা বিজনেস মানে ধরো বিজনেসের প্রফিট হবেই হবে। বাট এইখানে একটা ডিফারেন্ট মোটিভেশন কাজ করতেছে আমার, যেটা নিয়ে যে জন্য আমি একসাথে ফাউন্ডেশন জিনিসটা নিয়ে কাজ করতেছি। সো একসাথে ফাউন্ডেশনের অবজেক্টিভটা এরকম যে আমরা এখানে একটা সোশ্যাল বিজনেস টাইপের একটা জিনিস করার চেষ্টা করতেছি, যেখানে জিনিসটা বেস লাইনটা হচ্ছে এরকম যে হচ্ছে এই অর্গানাইজেশনটা কাজ করবে টু ফাইন্ড আউট রুরাল বাংলাদেশ, অ্যাটলিস্ট টু স্টার্ট উইথ, মানে রুরাল বাংলাদেশের বিভিন্ন প্রবলেম নিয়ে কাজ করবে। বাট চেষ্টা করা হবে যে যেন রুরাল ডেভেলপমেন্টটা এমনভাবে হয় যেটা যেন মানে শহরটা যেন মানে গ্রামটা যেন শহর না হয়ে যায়। অবজেক্টিভটা হচ্ছে এখানে যে আমরা কি করবো, আমরা একটা রুরাল এনভায়রনমেন্টে যাব, সেখানে কোনো একটা প্রবলেম দেখবো, প্রবলেম দেখার পর উইল ট্রাই টু সলভ ইট থ্রু আ বিজনেস মডেল। কারণ বিজনেস মডেল না হলে যেন সেলফ সাস্টেইনিং হয় না, নাহলে এটা দান খয়রাত হয়ে যায়, কারোর কাছ থেকে টাকা আনতে হবে, এরকম হয় বিষয়টা। একটা বিজনেস মডেল থাকলে তখন এটা একটা সেলফ সাস্টেইনিং গল্প থাকে। সো চিন্তাটা হচ্ছে এরকম যে আমাদের বা আমার এন্টারপ্রেনারশিপের যে ফোকাসটা সেটা হচ্ছে যে আমরা এমন কিছু কাজ করব যে কাজের থ্রুতে আমরা বাংলাদেশের রুরাল ডেভেলপমেন্ট ঘটাবো, যেই রুরাল ডেভেলপমেন্টটা আসলে নট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যে একটা ফ্যাক্টরি নিয়ে দিয়ে দিলাম বড় হয়ে গেলো, এরকম না। অবজেক্টিভটা হচ্ছে যে ওই এলাকাটাকে ওখানকার নিজেদের রিসোর্স দিয়ে কিভাবে সাস্টেনেবল বানানো যায়, অ্যান্ড ইন দ্য মিন টাইম এই পুরো ইনিশিয়েটিভটাকে সাস্টেন করার জন্য কিভাবে এটাকে প্রফিট জেনারেট করা যায়, সো দ্যাট বিজনেস জেনারেট করা যায়, ইনকাম জেনারেট করা যায়, এরকম। সেখান থেকে আসলে এই একসাথে নিয়ে আমরা চিন্তা করা স্টার্ট করি। একসাথে এটা চিন্তা করার পাশাপাশি আসলে আমি মনে হয় অ্যাট আ টাইম ওই 2020-এর দিকে মনে হয় অ্যাট আ টাইম 10টা ডিফারেন্ট ইনিশিয়েটিভ মানে পুশ করতেছিলাম, বিভিন্ন জিনিস। বিফোর কোভিড না ডিউরিং এই কোভিড? মানে অ্যাকচুয়ালি এটা একদম ডিউরিং কোভিডে হয়েছিল, মানে 20-র দিকে। যেটা হয়েছিল যে হচ্ছে আমি ওই টাইমে ধরেন আমি মানে 9-10টা এরকম ডিফারেন্ট ইনিশিয়েটিভ ট্রাই করছি ওই টাইমে, আচ্ছা। উইচ অলসো ইনক্লুডেড আ কনসেপ্ট লাইক একটা একটা প্ল্যাটফর্মে এখনো মাথায় আছে, জিনিসটা এখন ম্যাটেরিয়ালাইজ করতে পারি নাই, যে ধরেন এটার নাম হবে হচ্ছে একটা ফুড এটার নাম হচ্ছে ভাত খাবো। ওকে। অবজেক্টিভটা হচ্ছে এরকম যে সবাই তো আসলে তরকারির কথা বলে, কিন্তু ভাতের কথা তো কেউ বলে না। সো আমাদের এই ফুড বা রেস্টুরেন্ট বা হোয়াটএভার কিছু একটা থাকবে, এখানে গল্পটা এরকম যে সব ধরনের চালের ভাত পাওয়া যায়, আচ্ছা। সাথে খাইলা গরুর মাংস বা কিছু একটা মাছ খেলে, মানে ভাতটা হচ্ছে মেইন হ্যাঁ। ফোকাস। সো এরকম আর কি, সো এরকম খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং। রাইট। সো এরকম একটা ফোকাস নিয়ে এরকম ধরেন প্রায় 10টা মনে হয় ডিফারেন্ট জিনিস আমরা ওই টাইমে ট্রাই করছি। আচ্ছা। সো এইটা আমরা এক্সিকিউট করি নাই, বাট এরকম অনেক কিছু আছে এক্সিকিউট করছি। এক্সিকিউটের মধ্যে ধরেন এরকম ছিল যে আমরা হচ্ছে একটা মানে ই-কমার্স টাইপের জিনিস করছি, ইলেকট্রনিক্স রিলেটেড। তারপরে ওই টাইমে আমরা হচ্ছে আপনার হচ্ছে কিছু মানে কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট টাইপ জিনিসপত্র, এইসব জিনিসপত্র এক্সপ্লোর করা হয়েছে। ওই টাইমে আমরা হচ্ছে আরও ট্রাই করতেছিলাম যে হচ্ছে মানে মানে চায়ের কেমনে করা যায় উত্তরবঙ্গে। আপনার মানে উত্তরবঙ্গে তো চার কিছু আছে, মানে কিছু ওই দিয়ে কিছু চা গ্রো করার চেষ্টা করা হয়েছে, এখনো চলতেছে, বাট অত। সো ওরকম আরো কিছু প্ল্যান ছিল যে আমরা কিছু রিসার্চ করার চেষ্টা করতেছিলাম কাউকে দিয়ে, যে কিভাবে করে আরো ফ্ল্যাটার প্লেনে কেমনে চা বানানো যেতে পারে, ওকে। সো দ্যাট চা মেবি আরো স্প্রেড করা যেতে পারে, এরকম। সো এরকম আমরা অনেক ধরনের জিনিসপত্র ইনিশিয়েটিভ দিয়ে দিতে পরে একটা জিনিসে এসে ল্যান্ড করলাম, যে জিনিসটা আসলে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, সেটা হচ্ছে বাংলাদেশে এই যে ইয়েগুলো আছে, যে হচ্ছে গ্রামগুলো আছে, অনেক গ্রামে আসলে এখনো গ্যাস ট্যাস তো নাই, আর হচ্ছে সিলিন্ডার গ্যাসের যেই লেভেলের দাম, এই দামে আসলে এটা অ্যাফোর্ড করা ভেরি ডিফিকাল্ট। সো মানুষ লাকড়ি চুলায় রান্না করে, লাকড়ির চুলায় আবার লাকড়ি চুলার চ্যালেঞ্জ হচ্ছে যে খুব মজা, বা চ্যালেঞ্জ হচ্ছে আপনি যখন লং টার্ম ওইটাতে পাবেন, এক্সপোজার থাকবে, তার মানে আপনার এনভায়রনমেন্টে অনেক চ্যালেঞ্জ হবে, হেলথে অনেক চ্যালেঞ্জ হবে। সো এটার একটা আমরা অল্টারনেট খুঁজে বের করলাম যে কি করা যেতে পারে। সো আমরা এক ধরনের বায়োগ্যাস প্ল্যান্ট দেখলাম, যেগুলো আসলে কংক্রিটের না, যেগুলো আবার চাইলে মুভ টুভ করা যায়। সো ওই প্ল্যানগুলো আমরা হচ্ছে একটা পার্টনারশিপ মডেলে গেলাম বিভিন্ন হাউস হোল্ডের সাথে। সো ওয়ান্স এগেন অবজেক্টিভ হচ্ছে কাউকে দান করা না, অবজেক্টিভ হচ্ছে ওই হাউস হোল্ডকে দিয়ে কি কোনো একটা বিজনেস দাঁড় করা যায় নাকি।
সো আমরা যেটা করলাম যে প্রতিটা হাউসহোল্ডকে যেয়ে বললাম যে ঠিক আছে আমরা আপনারা একটা স্পেস দেন, আপনাদের স্পেসে আমরা আমাদের একটা মেশিন বসাবো। ওই মেশিনের জন্য আপনারা আপনাদের গরুর গোবর ঢালবেন ওই মেশিনে, ওখান থেকে একটা গ্যাস বের হবে, ওইটাতে আপনি রান্না করতে পারবেন। সো আমরা তাকে চুলা টুলা মেশিন পাইপ সব সেট আপ করে দিচ্ছি। সো সে ওখান থেকে আউটপুট পাচ্ছে ওইটা। আর ওই গ্যাস ওই মেশিন থেকে যে মানে বাই প্রোডাক্টে একটা মানে স্লারি বের হচ্ছে, বায়ো স্লারি, যেটা আসলে মানে অর্গানিক ফার্টিলাইজার হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা। সো আমরা যেটা করলাম যে আমরা বললাম যে আপনি গ্যাসটা নেন, আমাদেরকে এটা দিয়ে দেন, ল্যান্ড আপনার, মেশিন আমাদের। সো ইটস লাইক এ পার্টনারশিপ মডেল, যেটা থ্রুতে কি ভালো হইলো, এক হচ্ছে যে ওনার গ্যাসটা উনি পাচ্ছে, এনার্জি পাচ্ছেন, হ্যাঁ। ওনার হেলথ ইয়ে থেকে মানে কনসার্ন হ্যাজার্ডটা হচ্ছে কমছে। আরেকটা যেটা হচ্ছে যে ওনার রিসোর্সটা বেটার ইউটিলাইজ হচ্ছে, কারণ উনি আগেও আসলে গোবর টোবর বিভিন্নভাবে ইউজ করতো বা ফেলে দিত এরকম হতো, যেটা এখন নাও গেটিং প্রপারলি ইউটিলাইজড। আর হচ্ছে আমরা যে অর্গানিক স্লারিটা নিচ্ছি সেইটা আবার আমরা একটা বিজনেস মডেল দাঁড় করালাম, যে হচ্ছে সেইটা আমরা কিছু ওই অর্গানিক ফার্টিলাইজার ফ্যাক্টরি যারা আছে তাদেরকে সেল করা শুরু করলাম আর কি। সো এখান থেকে একটা খুব স্মল মার্জিন বের হয়, খুব যে বড় মার্জিন বের হয় এরকম না। সো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে যে আমরা নিজেরাই আসলে একটা অর্গানিক ফার্টিলাইজার টাইপের একটা ফ্যাক্টরি করার চেষ্টা করতেছি। সো অবজেক্টিভটা এরকম হবে যে এই হাউসহোল্ডগুলা তখন আমার পার্টনার্স, মানে এখন আমার পার্টনার্স, আমি এদেরকে দিয়ে আরো ফার্দার কি করা যায়। কারণ এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বের হলো যে এই জিনিসটা করার জন্য যেহেতু ওই গ্রামের মানে যেই ওই বাড়ির মহিলারা স্পেসিফিক্যালি যারা রান্না করতেছে, তাদের যেহেতু এখন আর ওই লাকড়ি চুলায় রান্না করে না, তাদের লাইফে ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম সেভ হয়। কারণ লাকড়ি চুলায় পানি গরম করতে গেলেও আসলে আপনার ওখানে টাইম লাগে, বসে থাকা লাগে, মানে একটু পর পর জালটা দিতে হয়। সো সে যখন এটাতে গেল, সে এখন আসলে ভাত চড়াই দিয়ে সে কাপড় মেলতে পারে। সো তার লাইফে এরকম 1-1.5 ঘন্টা মিনিমাম সেভ হওয়া শুরু করছে। সো আমরা যেমন নেক্সট ট্রাই করতেছি যে তার তাহলে রাদার দেন তাকে বলা যে ঠিক আছে তুমি একটা চাকরিতে যাও, একটা গার্মেন্টসে কাজ করো বা কিছু একটা করো, আমরা এখন বের করার চেষ্টা করতেছি যে তার লাইফের ওই 1-1.5 ঘন্টাকে ইউটিলাইজ করে কি বানানো যেতে পারে যে জিনিসটাতে তারও কিছু ইনকাম হবে, এখানে আরেকটা হচ্ছে বিজনেস মডেল দাঁড় হবে, এরকম আর কি। সো অবজেক্টিভটা হচ্ছে এরকম যে ওই হাউস হোল্ডটাকে, যেরকম আমাদের আরেকটা প্ল্যান আছে সেটা নিয়ে আমরা রিসেন্টলি ট্রাই করতেছি যে কিছু কোম্পানি আছে তারা খুব অল্প টাকার কম্পিউটার বানানোর চেষ্টা করতেছে, খুব 5,000-6,000 টাকা, 10,000 মাইক্রো পিসি টাইপের এরকম। হ্যাঁ, এরকম। সো হয় কি, বাংলাদেশে তো আরেকটা বড় জায়গা হচ্ছে ফ্রিল্যান্সিং, যেখানে আসলে অনেকেই কাজ করতে পারে চেলে। সো আপনি যখন ঢাকা শহরে দেখে আপনি যখন ফ্রিল্যান্সার কাউকে এনকারেজ করার চেষ্টা করতেছেন, তখন যেটা হয় যে ওর জন্য আসলে ফ্রিল্যান্সিং থেকে আউটপুট ওর যতখানি দরকার, ওর আসলে চিন্তা করেন 1 লাখ টাকা মাসে দরকার। সো ওর তখন অনেক কিছু চিন্তা করা লাগে। একটা গ্রামে আমি যেই বাড়িটাতে ওই মেশিনটা দিচ্ছি, ওই বাড়িতে যেই ছেলেটা আছে বা মেয়েটা আছে যারা এখন ক্লাস 10-এ পড়তেছে, ওকে যদি আসলে আমি একটা কম্পিউটারের অ্যাক্সেস দিয়ে বলতে পারি যে এই কম্পিউটার নিয়ে ফ্রিল্যান্সিং এর এটা করতে পারো, তুমি এটা শিখো, অ্যান্ড দেন ও যদি ওইখানে বাসায় বসে ও যদি 5,000 টাকা ইনকাম করে, সেটা আসলে ওর হাউস হোল্ডের জন্য ইটস আ হিউজ অ্যাডিশন। আর ওই 5,000 টাকা পড়াশোনার পাশাপাশি আসলে করতে পারবে। ওই বাড়ির যে মহিলাটা আছে সে আসলে তার বাড়ির সব কাজ করার পরেও সে 1-1.5 ঘন্টা টাইম পাচ্ছে, যেটা দিয়ে সে একটা কিছু বানাবে। সেটা হতে পারে একটা হ্যান্ডিক্রাফট, কিছু খেলনা, এরকম অনেক কিছু আমরা এক্সপ্লোর করতেছি। সো তখন হয় কি যে অবজেক্টিভটা এরকম যে আমার জন্য এরকম যে আমার ওই গ্রামের বাড়িটা ইজ বিকামিং মাই মানে হাব, বেসিক্যালি একটা ফ্যাক্টরি ইউনিট, ছোট ছোট অনেকগুলো ফ্যাক্টরি ইউনিট। তো তখন চিন্তাটা হচ্ছে যে এই মডেলটা কাজ করলে দেন আমরা এই মডেলটা নিয়ে আসলে আরেকটা জায়গায় যাব। সো কারেন্টলি আমরা নীলফামারীতে করছি জিনিসটা একটা গ্রামে। সো এখন আমরা এই যে রিসেন্টলি আমি হোপফুলি এই মাসের লাস্টেই যাব, আর আমরা আরেকটা জায়গায় এক্সপ্লোর করছি। একটা বড় কোম্পানি আছে, তারা আমাদেরকে খুব সাপোর্ট করতে চাচ্ছে। বাট সাপোর্টের একটা জিনিস বলি যে আমি আসলে এই জায়গাটাতে খুব ক্লিয়ার যে আমি আসলে এখনো চেষ্টা করতেছি না যে এখান থেকে কোনো ফান্ড জেনারেট করতে। কারণ চ্যালেঞ্জটা হয় কি, যতক্ষণ পর্যন্ত মডেলটা রেডি না হয়, আমি আসলে ফান্ড নিলে আমার ওই ইনভেস্টার তো আসলে এত লং টার্ম চিন্তা করে না। ওর থাকে যে আমি ইনভেস্ট করবো, কদিন পর লাভ দিবা। এই মুহূর্তে লাভের চিন্তা যেন না ঢুকে, এই জন্য আসলে জিনিসটাকে আমি ফান্ড রেজ দেওয়ার চেষ্টা করতেছি না দিস পয়েন্ট। সো আমরা এই পুরো জিনিসটাকে এভাবে করে রান করার চেষ্টা করতেছি। হোপফুলি এই বছর প্ল্যান হচ্ছে এটাকে আরেকটু এক্সপ্যান্ড করা। কিন্তু এরকম অনেক জায়গা আছে, আসলে এই জায়গাগুলো নিয়ে আসলে মডেলগুলো বের করতে পারলে তখন দেখা যাবে যে কারণ লং টার্মে যদি চিন্তা করি, বাংলাদেশে 64,000 মানে কত 60,000, 64,000, 65,000 গ্রাম আছে। আমি এটা হিসাব করে দেখছিলাম, যদি 100টা গ্রামও চিন্তা করি, অনেক
মানে এখানে অনেক হিউজ অ্যামাউন্ট অফ ফ্যামিলিতে হচ্ছে কন্ট্রিবিউট করা পসিবল। কারণ হচ্ছে আর আমি যদি এই কনসেপ্টে যেতে পারি যে প্রতিটা গ্রামের একটা একটা করে ইউনিট, সো ওই অ্যাওয়ার্ডের কথা যেটা বললেন, এই অ্যাওয়ার্ডটা আসলে এই মডেলটার জন্য, যে সোশ্যাল পার্টনারশিপ ইনোভেশন মডেলটার জন্য। সো এটা আর কি একটা অ্যাওয়ার্ড পাই আমরা, যেখানে আমরা প্রজেক্টটা সাবমিট করি, দেখে যে এরকম একটা জিনিস হচ্ছে। সো ওখান থেকে ওইটা অ্যান্ড দ্যাট ওয়াজ আ বিগ, মানে ওইটা আসলে আমাদের জন্য একটা বড় মোটিভেশন হিসাবে কাজ করছে, বিকজ অফকোর্স মানে ইটস আ যে আমরা হচ্ছে মানে আমরা তো জাস্ট একটা প্ল্যান নিয়ে কয়েকজন মিলে শুরু করছি বিষয়টা। ইটস নট লাইক সামথিং আমরা হিউজ অ্যামাউন্টের অনেক কিছু চেঞ্জ করে ফেলছি। বাট সেখান থেকে আসলে যে এরকম, কারণ ওই প্ল্যাটফর্মে আমি দেখছি অনেক বড় বড় কোম্পানিও অ্যাওয়ার্ড পাইছে। ওইসব কোম্পানিকে দেখা গেছে তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে বিভিন্ন, যেহেতু ডিজিটাল মার্কেটিং এসব কারণে। কিন্তু আমি আসলে চিন্তা করি না যে কখনো এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে আমরা অ্যাটলিস্ট নিজেদেরকে শো কেস করতে পারবো। ওইটার পরে আসলে উই আর ফার্দার এনকারেজড এখন যে যেন এটা নিয়ে আরো লং টার্ম যেতে পারি। কারণ আমার আসলে অনেস্টলি প্ল্যানটা এরকম যে আমি আসলে বাংলাদেশে থাকতে চাই। আমি কনস্ট্যান্টলি সোশ্যাল প্রেশারে থাকি যে বিদেশ চলে যাও না কেন। এই যেটা বলতেছিলাম আপনার এখানে আসার আগেও ধরেন আমাকে একজন বুদ্ধি দিচ্ছে যে এই দেশে চলে যাই, বিকজ এখানে তো হচ্ছে আমার প্রোফাইলের মানুষ বা আমি যা যা পারি এগুলো ওয়াইজ, এন্ড উইচ ইজ অ্যামেজিং অ্যাডভাইস। কারণ উনি যেটা অ্যাডভাইসটা দিচ্ছে, বিকজ দ্যাট ইজ আ রাইট অ্যাডভাইস। কিন্তু আমি আসলে যেতে চাই না। কিন্তু আমি যে না যাবো, না যাই কি এই করবো? বিষয়ে ভাই আমার একটা প্রশ্ন আছে, যেটা জি, মানে আমাদের আলোচনার সাথে হয়তো সম্পূরক আবার না, বাট জি, আমার মানে যেহেতু আলোচনাটা হচ্ছে সেখান থেকে, এই যে আপনি যেতে চাচ্ছেন না, কিন্তু রিসেন্ট টাইমে বা লাস্ট আমরা যদি আমাদের জেনারেশন থেকেই দেখি বা আমাদের বন্ধু বা যারা এন্টারপ্রেনারশিপে আসছেন, এদের একটা বড় চাঙ্ক কিন্তু চলে যাচ্ছেন, রাইট, দেশের বাইরে চলে যাচ্ছেন। ইনফ্যাক্ট অনেকে হয়তো, আপনি যেটা অফেয়ারে বলছিলেন যে অনেকে হয়তো এই এন্টারপ্রেনারশিপ জার্নিতেই আসছেন, সে রাইট। কোথাওই করবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা এই বিষয়টা সম্পর্কে যদি একটু মানে আপনার হ্যাঁ, মানে এক্সপেরিয়েন্স থেকে বলেন। আমার কাছে মানে এখানে না আবার একটু চ্যালেঞ্জ আছে কনভারসেশনটা। কারণ এখানে একটু বেশি আবার একটু প্রিচি রাইটিয়াস টাইপ কনভারসেশন হয়ে না যায়। না, এটা যে এটা আমি তো একটু যার খুব যার জ্ঞানের পার্সোনালি, বলছি হ্যাঁ। এরকম। কিন্তু বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে এরকম যে ধরেন বিদেশে চলে যাব, সেটেল করব, এটা আসলে বাংলাদেশের জন্য খুব দরকার। কারণ বাংলাদেশে এত মানুষ, জায়গা নাই তো। বিদেশ যেতে পারলে ভালো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা। আমার কাছে প্রবলেম লাগে বিদেশে যাওয়ার কনভারসেশনটা। আমার কাছে প্রবলেমটা কোথায় লাগে আমি বলি। কনভারসেশনটা হচ্ছে এই দেশে কিছু হবে না, সো ওই দেশে চলে যাও। আমার কাছে এটা খুবই বড় প্রবলেম লাগে। আচ্ছা, কারণ আমার কাছে মনে হচ্ছে হয়, অ্যান্ড কেন প্রবলেম লাগে এটা বলি, কারণ হচ্ছে এটা না মানে এটার মধ্যে 90% সত্যি আসলে বিষয়টা। যে আমরা যেই ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাই, এই যে আমি একটা পয়েন্ট বলি আপনাকে যে ধরেন আমরা নরমালি জানি যে একটা মানুষ 60 বছর পর্যন্ত চাকরি করবে, মানে ইনকাম করবে, রাইট? তারপরে সে রিটায়ার করবে, রিটায়ারমেন্টের সময়টা পেনশন পাবে, কিছু পাবে, বাকি লাইফ 10, 15, 20 বছর, 25 বছর যতদিন থাকবে ওইটা দিয়ে চলে যাবে। এটা একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং। আপনি যদি বাংলাদেশে ইনকাম করার সিচুয়েশন দেখেন, আফটার 40-45 আপনি নিজে কর্পোরেট সেক্টরে, যেই সেক্টরেই থাকেন না কেন, আপনি দেখবেন যে আপনার জন্য ইনকাম করা, মানে চাকরির ক্ষেত্রে যে চিন্তা করেন, ইনকাম করা খুব ডিফিকাল্ট। এর পরে নিজের ক্যারিয়ারকে গ্রো করা ভেরি ডিফিকাল্ট। ইনফ্যাক্ট জিনিসটা এরকম যে আপনি ক্যারিয়ারটাকে সাস্টেইন করাটাও ডিফিকাল্ট। কারণ আপনি তো একটা পিকে হিট করে ফেলছেন। 30 থেকে আমাদের এখানে যা কাজ হয় সেই কাজ হচ্ছে আপনার 30 থেকে 40 বছর বয়সে যে জ্ঞানটা থাকে ওইটা দিয়ে মোটামুটি ভালোই করা যায় 40-45 বছর মধ্যে। তারপরে তাহলে কি করব? আরো তো 15 বছর আছে, 20 বছর আছে। এই টাইমটা আসলে করবোটা কি? অ্যান্ড দিস ইজ আ জেনুইন কোয়েশ্চেন যে আমি তার মানে কি যে মানুষ বলে যে আমি আমার বাচ্চার জন্য চলে যাচ্ছি। অনেকে আসলে শুধু তো বাচ্চার জন্য আসলে যায় না। সে তো ব্যাক অফ দ্য মাইন্ড জানে যে না আমার যখন বয়স হবে তখন ওই দেশ আমাকে একটু অনেক দেখভালও করবে। সোশ্যাল সিকিউরিটি অনেক হাই, হ্যাঁ। অনেক হাই। সো যারা চলে যাচ্ছে মানে তারা কিন্তু আসলেই মানে তাদের কাউকে আপনি দোষ দিতে পারবেন না যে কেন চলে যাচ্ছে। তো আমার কাছে প্রবলেমটা লাগে যে মানে চলে যাক, কিন্তু একটা সার্টেন অংশর মাথায় থাকা উচিত যে হচ্ছে আমি চলে গেলে আমার কোনো একটা লিঙ্ক থাকা দরকার। আচ্ছা, আমার কোনো ধরনের একটা জিনিস দেখবেন, আমরা শুনি যে বাংলাদেশে একটা বড় কন্ট্রিবিউটর ফর এই ফরেন রেমিটেন্স হচ্ছে আমাদের যারা রেমিটেন্স নিয়ে, মানে এই যে কাজ রেমিটেন্স করছে, পাঠায়, হ্যাঁ, right? যারা রেমিটেন্স কেনা, পাঠাতে যারা। এরা সবাই হচ্ছে একটা মানে এমন একটা সোশিও ইকোনমিক ক্লাসে, যেটাকে যেই আমরা মেনিয়াল জব বলি বা, হ্যাঁ, হ্যাঁ। যেই সোশিও ইকোনমিক ক্লাসে কিন্তু আমার এদেরকে খুব পজিটিভ লাগে কোথায়, এদের সবারই আসলে অবজেক্টিভ নিয়ে বিদেশে যাব, কাজ করব, বাট দেশে ও টাকা দেশে পাঠাবো। জিনিস করতেছে।
ও চিন্তা করে যে আসলে তারপরে আমি দেশে এসে আমার মানে রিটায়ারমেন্ট লাইফটা আমি দেশে কাটাবো। আপনি যখন চিন্তা করবেন যারা মিনিয়াল জবগুলো করতেছে তারা এই কনসেপ্টটা করতেছে। এখন আপনি যদি চিন্তা করেন যারা অনেক হাই প্রোফাইল জব তারাও যদি এই জিনিসটা কোনোভাবে করতে পারে, তার মানে তারাও কি করবে? তারাও তখন চিন্তা করবে যে দেশে আমার কিছু একটা করতে হবে। সে তো তখন শুধু টাকা পাঠাবে না। কারণ তার জন্য তো দেশে থাকতে গেলে হয়তোবা যে একটা ওই মিনিমাম লাইফস্টাইলে চলতেছে তার জন্য আসলে এই লাইফস্টাইলও ঠিক আছে, গ্রামে যে একটা বাড়ি করে থাকবো ঠিক আছে। বাট ধরেন যে কিনা নিজে অনেক হাই প্রোফাইল কাজকর্ম করে বিদেশে, সে যদি চিন্তা করে আমি আমার রিটায়ারমেন্ট দেশে এসে করবো, তখন আসলে সে চিন্তা করা শুরু করবে যে আমার দেশে কিছু একটা করতে হবে। সেটা ব্যবসা করি, কাজ করি, সোশ্যাল কাজ করি, কিছু একটা না কিছু একটা থাকবে। তার নিজের গ্রাম নিয়ে চিন্তা করবে যে আমি তো গ্রামে যাই থাকবো। কারণ আমাকে অনেকে বলে যে হচ্ছে কি করতে চাই? আমি কি করতে চাই? আমি চাই হচ্ছে আমার গ্রামে যাই থাকতে। আমি জীবনেও গ্রামে থাকি নাই। মানে কখনো আমি তো ঢাকা শহরেই বড় হইছি। কিন্তু আমার কাছে মনে হয় গ্রামে যেয়ে থাকতে চাই। কিন্তু গ্রামে কি কারেন্ট যেই সিচুয়েশন সেভাবে থাকতে চাই না। আমি আসলে গ্রামে যেয়ে এমনভাবে থাকতে চাই যে আমার লাইফস্টাইলকে কম্প্রোমাইজ করতে হবে না। রাদার আমি একটা বেটার সিচুয়েশন এ থাকতে চাই। বাট সেটার জন্য কি করব? কার জন্য ওয়েট করব? এই গভর্নমেন্টকে বলবো না কারে বলবো আমি আসলে জানি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে গ্রামে আ থাকার যে বিষয়টা, গ্রামে থাকার বিষয়টা ধরেন ওই যে আমরা ওই পার্সপেক্টিভ এ বলি যে ধরেন গ্রামে থাকার আরেকটা চ্যালেঞ্জ হয়। আমরা আসলে যখন গ্রাম নিয়ে চিন্তা করি তখন চিন্তা করি যে আমি রিটায়ারমেন্ট বয়সে যদি থাকতে পারি ভালো লাগবে। বাট আমরা যদি কোনোভাবে এটা বের করতে পারি যে আসলে আমাদের গ্রামটা এমনভাবে ডেভেলপ হবে যে আমার বাচ্চা-কাচ্চাও আসলে ওখানে কমফোর্টেবলি যেতে পারবে, হুম, ঘুরতে হুম, হুম। পারবে, ও ভ্যাকেশনে আসতে পারবে বা ও নিজে চিন্তা করবে যে ও এখানে কোনো একটা পয়েন্টে থাকবে। তখন দেখা যাবে গ্রাম রিলেটেড ও আমরাও এমন কিছু জিনিসপত্র করব যাতে আসলে ডেভেলপমেন্টটা ডেভেলপমেন্ট হয়ে কারণ যাচ্ছে। কি বাংলাদেশের একটা বড় স্ট্রেংথ সবসময় এখানে। And আমি এই জিনিসটার আমার কাছে খুব মনে হয়েছে জিনিসটা যে বাংলাদেশে যা হইছে হচ্ছে আমাদের রেগুলার মানুষজন চিন্তা করছে যে এই জিনিসটা করবে। তারপরে গভর্নমেন্ট সাপোর্ট করছে বা সাপোর্ট করছে, বিদেশি অর্গানাইজেশন সাপোর্ট বিভিন্ন জন সাপোর্ট করছে। বাট চেঞ্জটা আসলে আসছে যখন মানুষজন চিন্তা করছে আমরা এটা করব। আপনি যদি গার্মেন্টস এর কথা চিন্তা করেন, এত বড় ইন্ডাস্ট্রি রাইট? গার্মেন্টস এ আসলে শুরু হয়েছে কিভাবে? কিছু মানুষজন চিন্তা করছে যে এখানে একটা ব্যবসা আছে করি সবাই মিলে। তারপরে সাপোর্ট-টাপোর্ট একে একজনকে সাপোর্ট দিয়ে দিতে এরকম হয়েছে। বা ওই যে যারা রেমিটেন্স নিয়ে কাজ করছে বা ফ্রিল্যান্সিং নিয়ে যদি এখন চিন্তা করেন, যে কি হচ্ছে আল্টিমেটলি? যে আসলে আল্টিমেটলি যারা কিনা আপনার উদ্যোগটা যারা নিচ্ছে, মানে নিচ্ছে তো আসলে নরমাল মানুষজনই উদ্যোগ নিচ্ছে। তারা একটা সুযোগ দেখতেছে। আর আমার কাছে খুব মনে হয় যে বাংলাদেশীদের আমাদের আসলে এটা একটা ন্যাচারাল ট্রেট যে আমরা খুব সারভাইভার। যেকোনো সিচুয়েশনে ছেড়ে দেন আমরা আসলে we know how to survive and we also know how to figure out an opportunity. কিছু হলে একটা অপরচুনিটি খুঁজে বের করতে পারি। যেজন্য দেখবেন বিদেশের যে আমাদের লোকজন কিন্তু অনেক কিছু করে আবার। কারণ কি আপনি অচেনা জায়গায় পাঠায় দিচ্ছেন, ল্যাঙ্গুয়েজ পারে না, বুঝে না জিনিসপত্র, ভাত খেতে পারে না। কিন্তু মানুষ কিন্তু প্রচন্ড অ্যাডাপ্টিভ আসলে আমরা বলতে প্রচন্ড গেলে। লেভেলের। আমার কাছে মনে হয় এজন্য আমাদের বাট ওই যে একটা ব্যাক অফ দ্য মাইন্ড একটা জিনিস কাজ করে। ওই যে বাচ্চাদের একটা ফিয়ার কাজ করে। ফিয়ার ওর কি হবে? সো ফিয়ারের যেটা আমার কাছে মনে হয় যে ভাই মানে আমার জিনিসটা এরকম যে আসলে কপালে আল্লাহ যা রাখছে তাই। বুঝলেন? যে আল্লাহ এখন কপালে যার যেখানে রাখছে ওরা যেখানে যাবো। এই যে ধরেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, হ্যাঁ, হতেই পারে। ওয়ার্ল্ডের বেস্ট জায়গায় কাজ করে মানুষ। কি অবস্থাটা? তাই না? যে এরকম বা হয় না যে আমার একটা স্কুল শুটিং। এর কোনো এক্সাক্টলি, কথা হ্যাঁ। হইলো যে আপনি স্কুলে পাঠাইছেন বাচ্চাকে, র‍্যান্ডম একজন এসে গুলি করছে। এই যে নিউজিল্যান্ডের মতো একটা দেশে চিন্তা করেন। যেখানে হচ্ছে কি একজন যে গুলি করছে কি স্টাইলে? PUBG স্টাইল। ও গেম খেলতে ওর মাথার মধ্যে এমনভাবে জিনিসটা ঢুকছে যে ও আসলে ওরকম করে জিনিসটা করছে। তার মানে এগুলো আসলে সব জায়গাতেই honestly আছে। বাট যে ওয়ান্স এগেইন আমার পয়েন্ট অফ ভিউ এটা না যে বিদেশ যাওয়া উচিত না। আমার বিদেশ যাওয়া উচিত। অনেক মানুষ আমাদের অর্ধেক চলে গেলেও ভালো হবে। রাস্তায়ও জ্যাম-ট্যাম কমবে। বাট কিন্তু দেশের একটা কন্ট্রিবিউশন একটা তাদের। কিছু মাথায় হ্যাঁ, থাকা উচিত। যে একটা কোনো কানেকশন থাকা উচিত যেটা ডাইরেক্টলি হোক, ইনডাইরেক্টলি হোক, যেভাবেই হোক না কেন। অ্যান্ড দ্যাট শুড নট বি যারা কিনা একটু বেটার অবস্থায় আছে, ইট শুড নট বি সে চিন্তা করতেছে আমি গ্রামে শীতে কম্বল পাঠাই। দ্যাট ইজ নট দ্য কন্ট্রিবিউশন। দ্য কন্ট্রিবিউশন ইজ সে নিজেকে এখানে আনার জন্য কি তার মেধা দিতে পারে। আই থিংক দ্যাট ইজ দ্য বিগার ইম্পর্টেন্স রাদার দেন টাকা পাঠানো। যে তার মেধা নিয়ে সে কি তার লাইফের ৫ মিনিট চিন্তা করতে পারে না এই হুম, প্রতিদিন। হুম। যে এরকম মানে একটা কোনো কিছু। একটা শর্ট টাইম সলিউশন না, একটা রাইট, বড় একটা ডেভেলপমেন্টে যাওয়া। রাইট। ভাই, আমরা একদম মানে শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার। আলোচনা আসলে এত ভালো লাগছে, মানে কন্টিনিউ করতে থাকলে হতেই থাকবে। সো এখন সর্বশেষ আপনি ডিরেক্টলি মেটার সাথে কাজ করছেন। তো মেটা বলতেই আমরা বেশি বুঝি ফেসবুক মার্কেটিং সবকিছু নিয়ে।
সো এখন রিসেন্ট টাইমের ট্রেন্ড অনুযায়ী ফেসবুকের যারা মার্কেটিং শুরু করছে বা যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ করতে চাচ্ছে, শুধুমাত্র যদি ফেসবুকে ফোকাস করি, তো আপনি যদি তাদেরকে জাস্ট ৩ টা টিপস দিতে চান যে এই ৩ টা কাজ করলে ওভারঅল তোমার সেলস ওরিয়েন্টেড হলে সেলস গ্রোথ হবে, এনগেজমেন্ট ওরিয়েন্টেড হলে এনগেজমেন্টের গ্রোথ হবে, সেক্ষেত্রে আপনি জাস্ট কোন ৩ টা টিপস দিবেন? আচ্ছা, সো আমি টিপসটা একটু করে দিই। একটা দিই হচ্ছে যে যারা কিনা মোর স্ট্রাকচার্ড অপারেশন চালাচ্ছে আর যারা কিনা একটু হ্যাঁ, শিওর। আনস্ট্রাকচার্ড চালাচ্ছে। হ্যাঁ, সো ধরেন যারা কিনা স্ট্রাকচার্ড অপারেশন চালাচ্ছে, ধরেন একটা বড় কোম্পানি, ধরেন আপনাদের মতো কোম্পানি বা এরকম বড় বড় কোম্পানি যাদের কিনা স্ট্রাকচার্ড অপারেশন, লোকজন আছে, ডেডিকেট এমপ্লয়ি আছে এরকম। আর ফেসবুক ইউজ করে আরেকটা বড় পোর্শন আছে যারা কিনা মানে নিজেই ব্যবসা করতেছে, বা আমরা অনেকে বলি যে ফেসবুক ভিত্তিক ব্যবসা করে, বা আমরা কমনলি এটাকে লোকালি টার্ম করি যে এফ কমার্স টাইপের জিনিসপত্র বলি। সো হয় কি, দুইটা জায়গাতে ফার্স্ট বিষয়টা যেটা আমাদের ফার্স্ট ইয়ে উড বি যে এই জিনিসটাকে রিয়েলাইজ করা যে ফেসবুক নিজে তার প্ল্যাটফর্মটাকে যেভাবে ডিজাইন করে, সো ডিজাইন করার পিছে প্রতিটা জিনিসের মানে দিনের শেষে ও তো একটা বিজনেস, ও জানে কোনটাকে কিসের জন্য কি কারণে ডিজাইন করতেছে। আপনি হয়তো একটা টেম্পোরারি হ্যাক খুঁজে বের করতে পারবেন, বা আপনি লং টার্ম হ্যাক আসলে পাবেন না। তা এটা বলার কিছু মানেটা হচ্ছে এরকম যে আমরা ফেসবুকের আসলে কয়েকটা বেসিক জিনিস আছে, যে একটা পেজ আছে, একটা গ্রুপ আছে, আপনার একটা প্রোফাইল আছে। আমি খুব বেসিক ভাবে চিন্তা করি, 3টা জিনিস আছে। সো আমাদের একটা খুব কমন প্রবলেম হয়, স্পেশালি যারা স্মলার বিজনেস করে, তারা এই 3টা জিনিসকেই মিলায় ফেলে, যে প্রোফাইল কোনটা, পেজ কোনটা, গ্রুপ কোনটা। প্রোফাইল হচ্ছে আপনার আইডেন্টিটি, পেজ হচ্ছে আপনার হচ্ছে একটা ফর্মাল রিপ্রেজেন্টেশন। সো আপনি যেটা বিজনেস হন, আপনার বিজনেস একটা ফর্মাল রিপ্রেজেন্টেশন, নিজের জিনিস। আর গ্রুপ হচ্ছে আপনার একটা কমিউনিটি। সো গ্রুপ হচ্ছে আপনার জন্য এক্সিস্টিং ইউজার হতে পারে, কাস্টমার হতে পারে, আপনার যারা কিনা ট্রাবল শুটিং সাপোর্ট চায় এরকম হতে পারে। পেজ হচ্ছে আপনার ফর্মাল রিপ্রেজেন্টেশন, আর প্রোফাইল হচ্ছে আপনাকে অথেন্টিসিটি দেয়, যে এটার পিছিয়ে মানুষটাকে বাড়ি আসলে এটা। সো ধরেন আপনি যদি আসলে অ্যাজ এ বিজনেস হিসাবে ভালো করতে চান, তাহলে আপনার মাথায় রাখতে হবে যে আসলে ফেসবুক চায় ও পুরা জিনিসটাকে ফ্রি কিভাবে দিচ্ছে সবাইকে। ও দিচ্ছে বিকজ ও অ্যাডভার্টাইজিং করতেছে। ওর সিস্টেমটা কিভাবে বানাইছে যে পেজের থ্রুতে অ্যাডভার্টাইজিং করে আপনার ইফেক্টিভ করার চান্সেস সব থেকে বেশি। ইফেক্টিভ মানে এই না যে আপনার কন্টেন্টে কতগুলো লাইক হলো, শেয়ার হলো, কমেন্ট হলো। ইফেক্টিভ মানে হচ্ছে আপনি কি আসলে আপনার যে মূল বিজনেসের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ এই পেজটাকে কাজে লাগাতে পারতেছেন না। সো ফার্স্ট টিপসটা হচ্ছে এটা, যে পেজটাকে প্রপারলি সেট আপ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার অবজেক্টিভ ওয়াইজ। এক্স্যাক্টলি, যে আপনি পেজ থেকে কি চান স্পেসিফিক্যালি। অনেক সময় হয় এটা বড় কোম্পানিগুলোর অনেক হয় যে তারা চিন্তা করে যে হচ্ছে আমি তো এই পেজে তো আমার পোস্টে তো বেশি লাইক হয় না। এটার আসলে কোনো ভ্যালু নাই, টু বি অনেস্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অবজেক্ট হচ্ছে আপনি কি আসলে লাইকের জন্য বিজনেস করতেছেন না। আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন আপনার এই পেজটা থেকে আপনার বিজনেসে কোনো লাভ হয়, কিছু একটা হয়, মানুষ আপনার বিজনেস সম্পর্কে জানে। দেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার পেজটাকে প্রপারলি সেট আপ করাটার বিষয় আছে, কিছু বেসিক গাইডলাইন আছে ফেসবুকের। এটা সেকেন্ড যে জিনিসটা আছে, একটা জিনিস কাজ করে, মানুষ কনস্ট্যান্টলি চিন্তা করে যে আমি অর্গ্যানিক কিছু একটা বের করব। সো অর্গ্যানিকের একটা মানে এখানে একটা মানে চিন্তা করে যে না আমি তো পেইড অ্যাডভার্টাইজিং করবো না, আমি হচ্ছে অর্গ্যানিক করবো। অর্গ্যানিকের একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনি হয়তো বা ডাইরেক্ট টাকা দিচ্ছেন না, বাট আপনি একটা জিনিস অর্গ্যানিক করতে গেলে ওইটার পিছিয়ে আপনার যে এফার্টটা যাচ্ছে, ওইটা আপনার চিন্তা করার বিষয় আছে যে এই এফার্টটা কি আপনি, কারণ ওই এফার্টটার পিছু আসলে টাকা পয়সা খরচ আছে। সো আপনি কি ইনডাইরেক্টলি যে অ্যামাউন্টের স্পেন্ডিং করতেছেন, সেটা কি আসলে এই ডাইরেক্ট স্পেন্ডিংটা করে কি আসলে বেশি লাভ হতো কি হতো না। আচ্ছা। যে ফর এক্সাম্পল অনেকে আমাকে বলে যে না আমরা অ্যাড রান, মানে মানুষ কিন্তু অ্যাড রান করে, অনেক অ্যাড রান করে, হ্যাঁ, কিন্তু তাও অনেকের একটা কমন কনভারসেশন আছে যে না অ্যাড রান না করে এই গ্রুপে দিয়ে দিচ্ছি, ওই গ্রুপে দিয়ে দিচ্ছি, এরকম হয় বিষয়টা। তখন কনভারসেশনে থাকে যে এই যে গ্রুপে দেন, একটা মানুষ রাখছেন যে সারাক্ষণ ধরে এই গ্রুপে এটা দেয়, এটা কমেন্ট করছে, এইটাও কিন্তু দিস ইজ অ্যান এফার্ট। এটার পিছু কিন্তু আপনার টাকা পয়সা খরচ হচ্ছে। হইতে পারতো যে পুরো অপারেশন যেটা করতেছেন, আপনি মনে করতেছেন যেটা আমি অর্গানিকলি আনতেছি, আসলে তো অর্গানিক না, আপনি একটা পিছনে সময় দিচ্ছেন, টাকা খরচ করতেছেন। হইতেই পারে যে এটার অল্টারনেট হতে পারে আপনি ফেসবুকে অ্যাডটা রাইট ভাবে চালাইছেন, যেটার রেজাল্ট আপনি আসলে অটোমেটিক্যালি না, মানে আরো ইজিলি পেয়ে যাবেন লেস এফার্ট। সো সেকেন্ড জিনিসটা হচ্ছে যে পেজটাকে আসলে
মানে অর্গানিকের যেই জিনিসটা, যে আসলে অর্গানিক বলতে অর্গানিক তো থাকবে না, কারণ এটা তো ইটস আ বিজনেস, মানে এই ব্যাপারটা চলতে হবে। আমরা তো প্রোফাইল ইউজ করার জন্য কেউ টাকা দিই না। তার মানে কি, যেখানে নিশ্চয়ই কোনো না কোনো থেকে তো কোম্পানিটা টাকা বানাবে। টাকা কই থেকে বানাবে? কোম্পানি এখান থেকে টাকা বানায়। এখান থেকে টাকা বানানোর মানে কি, যে কোম্পানিটা অ্যালগরিদমটা এভাবেই সেট করা যে আপনি আসলে অর্গানিক ভাবে হবে না বিষয়টা। অর্গানিক ভাবে কোন জিনিসটা হবে? আপনি একটা চটকদার নিউজ যাবে অর্গানিক ভাবে, রাইট? বা আপনি একটা সেলিব্রিটি যেটাকে আমরা ভাইরাল বলছি আর কি। ভাইরাল হ্যাঁ। টাইপের জিনিস পাবেন, বাট সেটা কি আসলে বিজনেস দেয়? না, ডেফিনিটলি দেন। এটা ওয়ান টাইম। হ্যাঁ, সো এইখানে কি, এখানে মার্কেটিং নিয়ে যারা কাজ করে এদের একটা চ্যালেঞ্জ ক্রিয়েট হয়। মার্কেটিং এ আমরা সবসময় ওই যে কে আমাদের আশেপাশে কত মানুষজন বললে এটা তো অনেক ফোকাস হয়ে যায়। তখন হয় কি, আমার নেটওয়ার্ক, আমি আমার প্রোফাইলে দেখতেছি আমার কন্টেন্ট সবাই শেয়ার করছে, আমার হচ্ছে ফাড়ায় ফেলছে আমার ব্যাপার। বাট আসলে দেখা যাচ্ছে আপনার এন্ড বিজনেসের রেজাল্ট হয় নাই। সো এই অর্গানিক নাকি কি ভাইরাল নাকি এই জায়গাটা না, এটা ইজ আ সেপারেট থিং, যেটা আসলে আপনি করতে চাইলে করেন বা না করেন। বাট আপনার বুঝতে হবে যে আপনি যে পেজটা রেডি করলেন, এই পেজটার ইফেক্টিভ ভাবে আপনার বিজনেসকে সাপোর্ট করবে। আপনি ক্লিয়ার থাকেন যে এই পেজ থেকে কিভাবে বিজনেসটা আসলে মানে আসে। আমার একটা প্রপার অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি। কারেক্ট, একদম সিম্পল ভাবে চিন্তা করবেন। আমার একটা প্রপার একটা অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি লাগবে। অ্যাডভার্টাইজিং এর মূল কাজ হচ্ছে, আমার একটা প্রোডাক্ট আছে যেটা আমার পেজটা রিপ্রেজেন্ট করতেছে। আমি জানি যে কোন মানুষকে আমি অ্যাডগুলো দেখাইতেছি, সো দ্যাট তারা আমার এখান থেকে এটা পারচেজ করে। সো সেই জিনিসটা কিভাবে করবে, সেই পেজটাকে প্রপারলি রাইট মানুষের কাছে প্রমোট করে। ওকে। এই হচ্ছে দুইটা জিনিস। ৩ নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। হ্যাঁ, সো কন্টেন্টের একটা খুব চ্যালেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে, প্রতিটা প্ল্যাটফর্মই নিজস্ব গাইডলাইন আছে যে এইখানে আপনি এই টাইপের কন্টেন্ট দিবেন, তাইলে আপনার এটা কাজ করবে বেটার। এসব ইনফরমেশন অ্যাভেলেবেল যে আসলে কি টাইপের কন্টেন্ট বানানো উচিত। যে কন্টেন্টের কিছু গাইডলাইন থাকে, খুব বেসিক গাইডলাইন থাকে, যে মোবাইল ফার্স্ট, যে বাঁকা করে বানাবেন না, সোজা করে বানাবেন, মানে বিভিন্ন জিনিসপত্র থাকে, রাইট? এই কন্টেন্ট গাইডলাইন বা ক্রিয়েটিভ গাইডলাইনগুলো আসলে অনেকেই ফলো করতে চায় না। এটা একটা বড় চ্যালেঞ্জ হয় যে মানুষের, মানে নিজের ক্রিয়েটিভিটিটা যখন সে চিন্তা করে, তখন সে দেখা যায় সেই প্ল্যাটফর্মের ওই অ্যাসপেক্টগুলোকে যেগুলো, মাথাটা হ্যাঁ। সবসময় রাখে না। তখন দেখা যায় তার নিজের ক্রিয়েটিভিটি অনেক সময় ওভার পাওয়ার করে ফেলে। মনে হয় যে না, আমি অত সুন্দর জিনিস বানাইলাম, ওরে কি বলতেছে। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এই আপনার তো অবজেক্টিভ এই প্ল্যাটফর্ম থেকে বেটার রেজাল্ট আনা। হ্যাঁ। সো প্ল্যাটফর্মে যে জিনিসটা রেকমেন্ড করতেছে, আপনার উচিত আইডিয়ালি ওইটাতেই ফলো করা। বাট অফকোর্স আপনি এক্সপেরিমেন্ট করবেন, কারণ প্ল্যাটফর্ম বলছে এক্সপেরিমেন্ট করতে। বাট অনেকে আছে যে প্ল্যাটফর্ম রেকমেন্ডে তাকায়ও না, সে তার মতো করে একটা জিনিস বানায় ফেলতেছে। তখন হয় কি, কারণ একটা ক্রিয়েটিভ বানানোর পিছনে অনেক এফর্ট যায় ভাই, চিন্তা ভাবনা দেন, এই অনেক করেন কিছু। ওই করেন, অনেক এফর্ট যায়, যে এফর্টটা 1 সেকেন্ড দেখা যায় না। আপনি যখন একটা অ্যাড রান করতেছেন, দেখা যায় যে এত টাকা দিলাম এই হলো, কিন্তু এই যে একটা ক্রিয়েটিভ বানানোর পিছিয়ে যে এফর্টটা গেল, সেই এফর্টটা তো, ফোকাসটা যদি ঠিক না থাকে, রাইট অ্যাসপেক্টে যদি কাজ না হয়, তাহলে তো আসলে এটার আউটপুট পাওয়া রেজাল্ট যাবে আসবে না। না। হ্যাঁ। সো এই আর কি, আমি যদি চিন্তা করি ৩টা বাহ! জিনিস চমৎকার, আসলে। চমৎকার, চমৎকার। আমি আশা করি আমাদের অডিয়েন্সের জন্য এটা অনেক কাজে লাগবে, যারা আমাদের এই দেখছেন। তো মুনাফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে আমাদের এখানে আপনি অনেক ব্যস্ত মানুষ, তারপরেও সময় বের করে এসেছেন। আপনার সাথে চমৎকার একটা আড্ডা হলো। অনেক কিছু জানার চেষ্টা করলাম। তো আপনার জন্য সবসময় শুভকামনা। ইনশাআল্লাহ আমরা একসাথে এখন তো কাজ করছি। সামনে ইনশাআল্লাহ একসাথে আরো অনেক কাজ করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আর আমার জন্য, মানে আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট উইশেস। আই হোপ আপনাদের এই প্রোগ্রাম বা আপনাদের ওভারঅল এফর্ট যেন আপনি অনেক যদি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চান। আই থিঙ্ক একটা জিনিস বলা, সেটা হচ্ছে যে আমি, মানে রকমার হিউজ ফ্যান। হিউজ ফ্যানের কারণটা হচ্ছে, ইনফ্যাক্ট আমি আমার বাচ্চাদের, অ্যাটলিস্ট আমার বড় ছেলে, মানে বাসায়ও আসলে চেষ্টা করি অনেক বই টই পড়ানোর জন্য। আমার মানে বইও যে আসলে এত, মানে বাংলাদেশের মতো দেশে যেখানে সবাই কনস্ট্যান্টলি বলতেছে যে আসলে বই পড়ে না, এই না ওই না, সেখানে যে আসলে রকমারি এত ভালো করে নিজেরা, মানে ফার্স্ট অফ অল যেটা বলি সেটা হচ্ছে যে, আমি একটু বলছিলাম না যে ওই যে কন্টেন্ট জিনিসপত্র, সো ওনারা আসলে ওনাদের প্রোডাক্টটাকে এত সুন্দর করে সাজাইছে যে আমাদের লাইফের পার্ট হিসেবে আমার কাছে খুব ভালো লাগে। ওরকম মানে মনে হয় যে এটার কন্ট্রিবিউশন হিউজ আমাদের, স্পেশালি নেক্সট জেনারেশনকেও সামনে নিয়ে যাওয়ার জন্য। সো ওই জায়গা থেকে অল দ্য বেস্ট উইশেস। অনেক বেশি বই পড়েন, ওনাদের কাছ থেকে বই নেন, বা যার কাছ থেকে ইচ্ছা বই নেন, বা অনেক বেশি বই পড়েন, অ্যান্ড অলওয়েজ give your support to them, because I think আপনারা amazing কাজ করতেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই।